তো দিস ইজ সামথিং নিউ, হ্যাঁ? কারণ অ্যাবসোলিউট পডকাস্টের নতুন এপিসোড ফার্স্ট টাইম এপিসোড যাচ্ছে আমার চ্যানেল থেকে। ঠিক আছে? সেটাতে সবথেকে ইম্পোর্টেন্ট কাজ হবে হিরেমতি স্বর্ণজ্যোতি যাতে ও একটু অ্যাডভার্টাইজমেন্টটা করে। কারণ আফটার অল ওর ওর বেশি সাবস্ক্রাইবার। আমি তো নেহাত ছোট চ্যানেল। কি আর করা যাবে? ছোট চ্যানেলদের একটু সাহায্য-টাহাজ্য লাগে। নাহলে মুশকিল বুঝতেই তো পারছেন। আ ছোট চ্যানেল থেকে মনে পড়ল ১৫৫, ১৫৬, ১৫৬ সাবস্ক্রাইবার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা পাগল কয়েকজন লোক আছেন যারা ভেবেছেন যে আমার কথা শুনে কিছু লাভ হবে। প্রথমত কি যে ভেবে ঢুকেছেন ভগবান জানে, বাট থ্যাংক ইউ। ঢুকেছেন তো খুব খুশি হয়েছি। কতটা আপনাদেরকে বোঝাতে পারবো সেটা আমি জানি না কিন্তু, হ্যাঁ? ভুল করেও ঢুকতে পারেন, কোনো ঠিক নেই। আগে থেকেই বলে দিচ্ছি, হ্যাঁ? এটা হচ্ছে যে কি করে হাম্বল সাজতে হয় ইন ফ্রন্ট অফ ক্যামেরা, ঠিক আছে? অমর্ত্য থেকে শিখুন, ওকে? হ্যাঁ। ছেলে হাম্বল নিজে জানে সাজার যে কিছু ছেলে নেই। ট্যালেন্টেড, ঠিক আছে? খালি শশী থারুর মার্কা ইংলিশটা একটুখানি ডিচ করতে হবে, ঠিক আছে? ছেলেকে সবাই এত অ্যাপ্রিসিয়েট করে যে ছেলে হাম্বল হয়ে গেছে, ওকে? না, আরো বড় ব্যাপার এই চ্যানেলটা থেকে একটা বাংলা অন্তত একটা বাংলা ভিডিও ছাড়ার তার কারণ হলো আমি একটু দেখতে চাই যে এটাতে আদৌ কিছু হবে কিনা, তাহলে স্বর্ণজ্যোতির যে বক্তব্য যা আমি আরেকটু সিম্পল কথা বলি। কারণ দিস ইস দ্যা আরে দেখো, ফার্স্ট টাইম। আমরা ডিসি নিয়ে বাংলায় কথা বললে পরে আমার চ্যানেলে যা ভিউ আসবে তোমার চ্যানেলেও তাই ভিউ আসবে, ঠিক হ্যাঁ, আছে? আমি তোমাকে হ্যাঁ। বলছি, তুমি যদি আজকে দেবদাস প্রজাপতির যদি বাংলায় রিভিউ করো, হুম, বা রঘু ডাকাত বা রক্তবীজ, তাহলে প্রচুর লোক পাবে। অথবা দেখো, তোমার গুরু সিনেমা আসছে, লহ হুম, গৌরাঙ্গের নাম রে, হুম, এটা তুমি টুক করে দেখে, প্রথম দিন টুক করে দেখে রাত্রে বোধহয় রিভিউ করে দিলে, হুম। দেখবে ট্রাফিক কোথা থেকে কোথায় যায়, ঠিক আছে? না, কিন্তু সেটার প্রবলেমটা কি বলতো? এবং সবথেকে বড় ব্যাপার আচ্ছা ফার্স্ট অফ অল ওর যে কথাটা সেটা আমি দুটো জাস্ট পয়েন্ট বলে দিই। ১ নম্বর পয়েন্ট হলো আমি জানি ডিসি নিয়ে যদি বাংলায় কথা বলি তাহলে ওর চ্যানেলে যা ভিউ পড়ছে মোটামুটি আমার চ্যানেলেও তাই ভিউ পড়বে বরং কমই পড়বে। টু কাউন্টার দ্যাট আই উইল সে যে মাঝে আমি একটু বেশ সুন্দর ভালোভাবে ইংরেজি একটু ঝেড়ে দেবো। মাঝে একটু হিন্দি-টিন্দিও বলে দেবো যাতে লোকজনটাও একটু শোনে। As you can understand, I am trying to reach towards a wider audience. সেটাতে যদি একটু লাভ হয়। কারণ I know nobody is following my channel per se, but আপনারা যদি লাস্ট ২ টো ভিডিও দেখেন, ২ টো লাইভ স্ট্রিম দেখেন। One of the live stream was with one of my friends at Queen is Dead podcast. আমরা হিট নিয়ে কথা বলেছি, মাইকেল ম্যানের হিট। So we talked about that movie. We talked about it for 1.5 hours. কনভারসেশনটা মোস্টলি ইংলিশ আর হিন্দিতে। So I am trying my best in this channel to appeal to a wider audience. হ্যাঁ, এখন স্বর্ণজ্যোতি যেটা বলছে I completely agree কারণ স্বর্ণজ্যোতি একা বলছে না কথাটা। প্রচুর লোক বলছে and this is the first time আমার মনে হয় দুনিয়াতে বাংলা কেউ পক্ষ ওয়ান্ট থেকে টু বলছে। নো ইউর লোকেশন, বেবি। লোকেশন হ্যাঁ, বাংলা পক্ষ বেসিক্যালি ওয়ান্ট টু নো ইউর হ্যাঁ, লোকেশন। তুমি ওয়াইডার দুনিয়া গর্গ চ্যাটার্জি কমেন্ট বক্সে একটু বাদে এসে খিস্তি দেবে। বাংলার ছেলে ওই জলপাইগুড়িতে বসে তুমি ওয়াইডার অ্যাপিয়ারেন্স, ওয়াইডার অডিয়েন্স, তুমি কি চাও বাবা? ঠিক আছে? হ্যাঁ, দুনিয়াতে দুনিয়াতে মনে হয় কোনো লোককে ফার্স্ট টাইম বলা হচ্ছে, ঠিক আছে? এবং এটা আমার অফিসের যে অ্যাসিস্ট্যান্ট সেও বলে, ঠিক আছে? যে দাদা দুনিয়ায় ফার্স্ট টাইম কাউকে আমি বলি, লোকজনদেরকে বলি ইংরেজিটা একটু ইমপ্রুভ কর। তোমাকে ফার্স্ট টাইম বলতে হচ্ছে, দাদা ইংরেজিটা একটু কমাও। স্টুডেন্ট গুলো বুঝবে না, অন্য লোকগুলো বুঝবে না। স্টুডেন্টদের একটু ইংরেজিটা কমাও। এট দিস পয়েন্ট আরে অমর, তোর ইংলিশ বলা তো তাও ঠিক আছে, অমর তো লেখা ইংলিশ ভাই। ভাই দাঁত দাঁত কপাল ফাটার মতো অবস্থা, ঠিক আছে? 2 মিনিট আচ্ছা ধস্তাধস্তির পরে একটা লাভ রিয়াক্ট দিয়ে বেরিয়ে আসতে হয়, ওকে? একটু অমর তোর ফার্স্ট অফ ইংলিশ অল রিভিউ। এই কথাটার অনেক মানে হয়। ওই মানেটার দিকে আমি যাচ্ছি না। ঠিক আছে? সেকেন্ড অফ অল আমি অত কঠিন ইংরেজি লিখি না। তার মানে তোরা ইংরেজি পড়িসনি। আমার থেকে মানে ৩ গুণ বেশি আমি বলছি তো, কঠিন ইট ইংরেজি ইজ লিখি। লাইক শশী থারুরের সাথে দস্তয়েভস্কির একটা ছোট বেবি হয়েছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে? ছোট একটা বেবি দস্তয়েভস্কি হয়েছে, হুম। এবং সে সামাও ডিসাইড করেছে যে আমি দিনে 4টে সিনেমা দেখে আমি রিভিউ লিখবো, ঠিক আছে? ওকে। কিন্তু যাই হোক না, অমর তো ইংলিশ রিয়েলি গুড, ঠিক আছে? মানে ও ইংলিশ টিচার হলে পারে, ছাত্ররা কতটা ইংলিশ শিখতো আমি জানি না, কিন্তু ওরা স্যারকে মন্ত্রমুগ্ধের মতো সমাজ মে নেই আয়া বাট আচ্ছা লাগা, ঠিক আচ্ছা আছে? লাগা বেসিক্যালি। আচ্ছা তো আ আমি একটু
মানে স্বর্ণজ্যোতি মতো আমি করছি না, বাট বেসিক্যালি আমি একটু আর কি স্ট্রাকচার রাখছি এখানে। তো আমি এই এই এপিসোডটা মেইনলি একটু ট্রেলার ফেলার নিয়েই কথাবার্তা হবে, ঠিক আছে? ট্রেলার নিয়ে কথাবার্তা হবে, যদি সম্ভব হয় কয়েকটা কমিক্স নিয়ে কথাবার্তা হবে। একটা ট্রেলার বেরিয়েছে যেটা আমার মনে হয় 1 ঘন্টা আগেই জাস্ট বেরিয়েছে ট্রেলারটা, আমি জানি না স্বর্ণজ্যোতি তুই দেখেছিস কিনা। ওটা হলো ওটা হলো ডিসক্লোজার ডে। আমি দেখলাম ওটা হলো ডিসক্লোজার ডে, ঠিক আছে? এটা হলো আমাদের স্টিভেন স্পিলবার্গের নতুন সিনেমা। স্টিভেন স্পিলবার্গ বহুদিন ধরেই বলছিল যে বহুদিন ধরেই এই সিনেমাটা পিছনে কাজ করছিলেন, এবং দিস ওয়াজ ওয়ান অফ হিজ সিক্রেট প্রজেক্টস আফটার দ্য ফেবলম্যানস, এটার উপরে উনি কাজ করছিলেন অ্যাপারেন্টলি। দিস ইজ অ্যাবাউট ইউএফও অ্যান্ড এলিয়েন ইনভেশন। এটার নাম হলো ডিসক্লোজার ডে। ইট ইজ, মানে কি বলবো, ইট ইজ কাইন্ড অফ সিগনিফিকেন্ট, কারণ আপনারা যদি একটু রিসেন্ট টাইমসে যদি একটু খবরাখবর রাখেন, ইউ উইল গেট টু নো যে ইউএফও নিয়ে অনেক সিক্রেট ডকুমেন্টস কিন্তু আস্তে আস্তে খুলছে রিগার্ডিং রিসার্চেস অন ওয়েদার ইউএফওস অ্যাকচুয়ালি এক্সিস্টেড, যেগুলো আগে কনস্পিরেসি থিওরি হিসেবে ধরা হতো, সেগুলোর উপরে এখন ইনভেস্টিগেশন বা অনেক ধরনের রিসার্চ পেপার বা অনেক ধরনের মানে লোকজন আসছে, ফ্রম ওয়ান সেক্ট অফ দ্য পপুলেশন বলা হয় কনস্পিরেসি থিওরিস, ফ্রম আনাদার সেক্ট অফ দ্য পপুলেশন বলা হচ্ছে সায়েন্টিস্ট। সো এরা কিন্তু আসছে, ঠিক আছে? এইসব ব্যাপার স্যাপারগুলো লাস্ট কয়েক বছরেই হচ্ছে, এটাতে ডকুমেন্টারিও বেরোচ্ছে। সো এন্ড দিস ইজ কোয়াইট আ মেজর থিং বাই দ্য ওয়ে, নট টেকিং অ্যাওয়ে ফ্রম এনিথিং অফ দিস সর্ট। সেই জন্য ওই কনটেক্সটে যদি ভেবে দেখি, এই সিনেমাটাই সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট। অন্য কনটেক্সটে যদি দেখি, তাহলে মানে ফ্রম আ সিনেম্যাটিক পয়েন্ট অফ ভিউ, ওই কনটেক্সটে যদি আমি দেখি, তাহলে এটা ভীষণ ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস, যেটা স্পিলবার্গের 1995 বা 7 ওই টাইমের সিনেমা, আর 2003 মাইনরিটি রিপোর্ট, এই দুটো সিনেমার মিক্সচার মনে হয়। দুটো সিনেমার কথা আমার খুব মনে করিয়েছে, অ্যাটলিস্ট ভিজুয়ালি। স্পিলবার্গের দেখবে, আমি জানি না স্বর্ণজ্যোতি কতটা এগ্রি করবে, স্পিলবার্গের দেখবে ওর একটা লাইটের একটা এক্সপোজারের একটা ব্যাপার আছে, যেটা ও 2000s এ অনেক বেশি করেছিল। সিনেমাটা ভীষণ ব্লোন আউট লাগে, আলোটা না প্রচন্ড হোয়াইটিশ হয়ে যায় ব্যাপারটা, ঠিক আছে? ওর কিছু কিছু সিনেমাতে, মাইনরিটি রিপোর্টে দেখবে প্রচন্ড ব্রাইট কালার, প্রচন্ড সাদা হ্যাঁ, হয়ে যায়, খুব ওভার এক্সপোজড, মানে একদম খুব মানে সাদা রং, একদম চোখ ধাঁধিয়ে গেছে মার্ক একটা চোখ ব্যাপারও ধাঁধিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ ইউজ হ্যাঁ। করে। হ্যাঁ, ওটা খুব ইউজ করে ডিজিটাল ফিল্মে, ওগুলো খুব ইউজ করে। ওটা ওর একটা সর্ট অফ একটা স্টাইল হয়ে গেছে, এবং ওইটা ও তখনই ইউজ করে যখন ও যে সিনেমাটা খেলছে ডুরিং দ্য 2000, সেটা ধরো মানে কি বলবো, ওগুলো না 2000 এর টাইমে সবকটা সিনেমাতেই ইউজ করতো। মিউনিকেও দেখবে একটু একটু ইউজ করেছিল, টার্মিনালেও হুম, দেখবে ইউজ করেছিল, বা লোকেরা ওটা হুম। মনে রাখে মোর ফর মাইনরিটি রিপোর্ট, কারণ মাইনরিটি রিপোর্ট ওই সাইফাই এর ব্যাপারটাতে দ্যাট ব্লোন আচ্ছা, আউট ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডটা ওরই ছিল, রাইট? ওয়ার মাইনরিটি অফ দ্য রিপোর্ট ওয়ার্ল্ডস আর ওডি ওয়ার অফ ছিল, দ্য, হ্যাঁ, ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস এই ওডি দুটো ছিল। এই দুটো আমার ক্লিয়ারলি মনে আছে। টার্মিনাল আমি বহু আগে দেখেছি। আরেকটা হুম। মিউনিক তুমি যেটা বললে, ওটা আমার দেখা হয়নি। ওকে। মিউনিক হলো ওই অলিম্পিক্স, যেটা ইসরায়েলে সেট হয়েছিল, যেটা নিয়ে বীভৎস নিয়ে হয়েছিল। আর একটা সিনেমা বেরিয়েছিল 2 বছর আগে, সেপ্টেম্বর 5th বলে, ওটা ওই সেম ঘটনাকে নিয়েই সিনেমা। মিউনিক সিনেমাটা ভীষণ ভালো, বাই দ্য ওয়ে। যাকে আমি যেটা বলছি যে বুঝতে ওর এই পেরেছি। ওর এই ব্লোন আপ এই সিনেমাটোগ্রাফি ব্যাপারটা, এটা এইখানে দেখলাম, ভীষণ মানে কি বলবো, ভীষণ অদ্ভুত একটা নস্টালজিক ফিলিং লাগলো, হুম, ভীষণ ভীষণ আমি নস্টালজিক আসলে একটা ফিলিং লাগলো। হুম। হুম, ভীষণ নস্টালজিক একটা ফিলিং লাগলো ওটা আর কি দেখে। বাট এনিওয়ে, তুমি তো ট্রেলারটা দেখেছো, তোমার কেমন লাগলো বলো? প্রথম কথা, তুমি আমাকে এরকম তুমি করে বলো না, ঠিক আছে? আর সরি, ঠিক আছে, আমি ঘরে একা নেই আজকে, ওকে? তো না না, সে এটা ঠিক একটা আছে, ব্যাপার। যাই হোক, আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে। ট্রেলারটার মধ্যে একটা হন্টিং ইরি একটা ব্যাপার আছে, ঠিক আছে? হুম ইট ইজ লিডিং টু দ্য হরর জনরে কাইন্ড অফ। হুম অ্যারাইভেলের মতো যে খুব কামিং সুদিং একটা এক্সপিরিয়েন্স হবে, ওরকম মনে হচ্ছে না। হুম এটা অনেক বেশি অ্যানাইহিলেশনের মতো দেখতে লাগছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তবে অ্যালেক্স গার্ল্যান্ড। প্রথমে ওই ভয়েস চেঞ্জের যে জায়গাটা, ওটা লাইক মানে অন্য কোনো চিপ বি গ্রেড ডিরেক্টর হলে পরে দেখাতো যে এমিলি ব্লান্টের মুখ থেকে কিছু বেরিয়ে আসছে, ফেটে কিছু হুম হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওই হুম জায়গাটা খুব ভালো করে হ্যান্ডেল করেছে। হুম এবার প্রথমে আমার না আরো একটা জিনিসের কথা খুব মনে হচ্ছিল,
লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড বলে 1 বছর আগে একটা ফিল্ম দেখেছিলাম, 1-2 বছর আগে। স্যাম এসমেলের সিনেমা, যেটা ওই হ্যাঁ, নেটফ্লিক্সে এসেছিল। হ্যাঁ তো হ্যাঁ আমি তো প্রথমে পুরো সেটআপটা দেখে ভাবছি যে একদিকে ও নিউজ অ্যাঙ্কার, আরেকদিকে ও একটা বাগান বাড়ির মধ্যে ও আর ওর সঙ্গে একজন রয়েছে, ঠিক আছে, যে একটা ট্রুম্যান শো মার্কে একটা ভাইব। তারপরে আমি বুঝলাম যে না, ইট ইজ মোর অ্যাবাউট মানে ডিলিউশন ইলিউশন, কোন একটা সাইকোলজিক্যাল প্রসিডিংস এর মতো কিছু একটা হচ্ছে। এবং হ্যাঁ, ওর মধ্যে কোনো এলিয়েন থাকলেও থাকতে পারে, ঠিক আছে। তো সবকিছু মিলিয়ে একটুখানি অদ্ভুতই লাগলো, ভালো লাগলো, ঠিক আছে। কাইন্ড অফ রিমাইন্ডস মি, মানে রিমাইন্ডেরও ব্যাপার নয়, অপারেশন ব্লু বুক যেটার ব্যাপারে ছিল, মানে বেসিক্যালি একজন কাপল আর কি অ্যাপারেন্টলি অ্যালেজ করে যে দে ওয়্যার কিডন্যাপড বাই এলিয়েন্স এন্ড হুম, দে ওয়্যার এক্সপেরিমেন্টেড অন ইন দেয়ার স্পেসশিপ। বেসিক্যালি ইটস অ্যান অ্যালেজ কনস্পিরেসি থিওরি, ঠিক আছে। মেবি সিনেমাটার মধ্যে ওটাই হয়তো দেখাবে কাইন্ড অফ ব্যাপারটা ইয়ে করে। মেবি স্পিলবার্গ ইজ প্লেইং অন দ্যাট, মেবি স্পিলবার্গ ইজ প্লেইং অন কতটা সত্যি কতটা মিথ্যে, এবং কনসিডারিং ইউএফও নিয়ে এখন এত বেশি চর্চা হচ্ছে, সেইটার উপরে আরেকটু বেশি ফোকাস করবে হয়তো। ইট ইজ আ ভেরি মাচ আ সাইফাই হরর অ্যালেগরি, প্যারানয়া নিয়ে কোন জিনিসটা হ্যাঁ, সত্যি কোন জিনিসটা অ্যাকচুয়ালি সত্যি নয় ওইটার উপরে খেলছে হুম, আর কি। আগেন ব্যাপারটা কি তুমি যদি কাস্টিংটা দেখো, এমিলি ব্লান্ট, যশ ওকনর, ঠিক আছে, ভালো ভালো লোকজন আছে, বাট প্রচুর কাস্টিং ভালো এর ভালো থেকেও লোকজন আছে। প্রচুর ভালো ভালো লোকজন আছে, কিন্তু আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে সিনেমাটা সেলিং পয়েন্ট কিন্তু একজনই, স্টিভেন স্পিলবার্গ। লোকজন ওই কারণেই সিনেমাটা দেখবে। না, এখানে আরো একটা ব্যাপার আছে, হচ্ছে গিয়ে যে কি স্টিভেন স্পিলবার্গের নামটা না যদি থাকতো না, মানে হুম 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 এটা খুব রেগুলার রান অন দ্য মিল টাইপের ফিল্মের মতনই লাগে, ঠিক 100%, আছে। খুব খুব 100%। অ্যাভারেজ হলিউড মানে এক্সপেরিমেন্টাল কোন একটা সাইফাই জনরের, মানে আলাদা করে কিন্তু কোনো রকম ছাপ নেই, ঠিক আছে। মানে হুম তুমি যখন একটা জেমস ক্যামেরনের ফিল্ম তুমি দেখো, ও হুম প্লট লাইন যত বেশি কি হোক না কেন, হুম তুমি জানো যে কোথাও না কোথাও গিয়ে এটা খুব হাইটেক শুট করা হয়েছে, লাইক শটের কিছু না কিছু তো থাকবেই, এক্সট্রা লুক অ্যান্ড ফিল খুব অন্য রকমের হবে। তো হুম সেটা কিন্তু এখানে কিন্তু নয়, ঠিক আছে। এক হুম মিনিট হুম। আচ্ছা, তো যেহেতু ও এটা বলছে, তো আমি এখানে একটু বলেই দিই যতক্ষণ না ও ফিরছে। ব্যাপারটা যা দাঁড়াচ্ছে যে আমার কেন জানি মনে হচ্ছে, বিকজ দিস ইজ স্পিলবার্গ, I don't know what Spielberg is currently doing. Okay, মানে Spielberg was doing this Disclosure Day. I also thought that he might be doing the Bullet movie. স্পিলবার্গের বুলিট সিনেমাটা রিমেক করার কথা ছিল। সো ওটা থেকে পিভট করে ও ডিসক্লোজার ডে করছে, ভেরি সারপ্রাইজিং। আমি অ্যান্ড এটা স্ক্রিন প্লে হলো বাই ডেভিড কেপ। ডেভিড আচ্ছা, কেপ হলো ডেভিড কেপ হলো দ্য রাইটার বিহাইন্ড জুরাসিক পার্ক, প্রথম জুরাসিক পার্কটা, which is okay. He is also the writer behind the new Jurassic World Rebirth movie, which is apparently very bad. He is also the writer of Steven Soderbergh এর প্রেজেন্স আর ব্ল্যাক ব্যাগ। এখন ব্ল্যাক ব্যাগ আমার দারুণ লেগেছে, প্রেজেন্স আমার জঘন্য লেগেছে, ঠিক আছে। সো আমি প্রেজেন্স দেখেছি, আমার প্রেজেন্স অতটা জঘন্য লাগেনি। হুম ব্ল্যাক ব্যাগ আমি নামিয়েছি, কিন্তু আমার এখন অব্দি দেখা হয়নি, হুম ঠিক আছে। প্রেজেন্স আমার জঘন্য লেগেছিল। সো হি ইজ আ ম্যাসিভ মিস কারেন্টলি ফর মি আর কি, এট দিস পয়েন্ট, ঠিক আছে। সেই জন্য আমি তবে দেখো, খুব একটা স্পিলবার্গের ইয়ে নেই। সিনেমা তো দেখো, স্পিলবার্গের সিনেমাতে স্ক্রিপ্ট রাইটার যেই হোক না কেন, হুম অ্যাজ এ ডিরেক্টর ওর তো একটা ফাইনাল সে তো থাকবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আর এক একজন লোক না এক একজনের আন্ডারে এক এক রকম কাজ করে। আমি এরকম স্ক্রিপ্ট রাইটারকে দেখেছি হুম যে কোনো হাজার হাজার ডিরেক্টরের ইয়েতে যে ঠিক আছে ভাই চলো এখানে আমি এরকম করে দিলাম, কিন্তু সেটাই আবার কোনো মানে খুব সিনসিয়ার সিরিয়াস টাইপের ডিরেক্টরের আন্ডারে গিয়ে অন্যরকম কাজকর্ম কিন্তু সে করছে, ঠিক আছে। এটা ডিরেক্টর টু ডিরেক্টর ভ্যারি করে বটে। হুম। তবে আর আমি লেট সিনেমার এরা লুক অ্যান্ড স্পিলবার্গ ফিল আর আর হ্যাঁ লেট এরা বলো। স্পিলবার্গ, সরি একটু ইন্টারাপ্ট করছি। হুম, লেট এরা স্পিলবার্গ, ঠিক আছে, লেট এরা স্পিলবার্গ কিন্তু ইজ ভেরি ডিফারেন্ট। কারণ লেট এরা স্পিলবার্গের সুবিধাটা কি, লেট এরা স্পিলবার্গ ডিড ওয়েস্ট সাইড স্টোরি। আমার ওয়েস্ট সাইড স্টোরি, আমার মিউজিক্যালস পছন্দ না, আমার ওয়েস্ট সাইড স্টোরি অসাধারণ লাগে। যা ডিরেকশন ওয়েস্ট সাইড স্টোরিতে, ওই ডাইনামিক ডিরেকশন, ওই এনার্জি, ওটা কেউ দেখে বলবে না যে স্পিলবার্গের কত বয়স এখন কারেন্টলি, ঠিক আছে। ওয়েস্ট সাইড স্টোরির যা এনার্জি আর যা ডাইরেকশন ওই সিনেমাটা। সিমিলারলি ফেবলম্যানস, আমার ওই সিনেমাটাও খুব ভালো লাগে। ওই সিনেমাটাও কিন্তু লেট এরা স্পিলবার্গের মধ্যে কিন্তু বিশাল ব্যাপার। সো এই লাস্ট দুটো সিনেমা পরপর কিন্তু স্ল্যাম ডাঙ্ক,
সেই জন্য আমার কিন্তু হোপ আছে এই সিনেমাটা কিন্তু ভালো হলেও হয়ে যেতে পারে। আর at the end of the day হতে ও তো পারে। এখানে না একটা এমিলি ব্লান্ট একটা ফ্যাক্টর রয়েছে, ঠিক আছে? এমিলি ব্লান্ট আজ অব্দি কোনো বাজে সিনেমায় অভিনয় করেনি, ওকে? এমিলি ব্লান্ট না রকের সাথে একটা সিনেমা করেছে যেটা মোটামুটি জাস্ট এন্টারটেইনিং বলা যায়, ওটাকে ভালো খারাপের আওতায় ফেলাই জঙ্গল ক্রুজ, যায় না। হ্যাঁ, জঙ্গল ক্রুজ যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কিন্তু আমার মনে হয় সিনেমাটা ভালো হবে, ঠিক আছে? ওকে, হুম, ভালো হবে। অ্যাকচুয়ালি আমারও ব্যাপার মনে কি হয় ভালো বলতো, হওয়া উচিত। একটা সময় জেমস ক্যামেরন বা স্টিভেন স্পিলবার্গ বা রোল্যান্ড এমেরিক এদের সিনেমাগুলো এত বিগ কেন মনে হতো? তখন ওই এত ভিএফএক্স এর বুম আর ডিসি মার্বেলের এত বেশি রমরমা ছিল না, ঠিক আছে? তখন আমরা ডিজাস্টার ফিল্ম দেখছি, বা আমরা যুদ্ধের উপরে ফিল্ম দেখছি, বা সায়েন্স ফিকশন ফিল্ম দেখছি। তুমি একটা জিনিস তুমি দেখবে, এই 2000 সালের পর থেকে বা 2012-র পর থেকে স্পেসিফিক্যালি সুপার হিরো জনরাটা পুরোপুরি বুম করার পরে এই ধরনের ডিরেক্টররা কিন্তু কাইন্ড অফ সাইড লাইন হয়ে গেছিল, ঠিক আছে? ওকে, মানে হ্যাঁ, রেলিভেন্স এদের অবশ্যই ছিল। এখন আবার তুমি গিয়ে দেখবে যে এই সুপার হিরো ফ্যাটিকটা যেহেতু কেটে গেছে অনেকটাই, যে এরা আবার ইমার্জ করছে কাইন্ড অফ, এবং এরা তো সময় নেয় ফিল্ম বানাতে, ঠিক আছে? সেটাও একটা ব্যাপার। এবার দেখা যাক কিরম হয়। তবে আমি বলবো যে আমার ইন্টারেস্টিং লেগেছে, মানে তীর্থরাজ যেরকম বললো না যে চরম হয়েছে, আমার এটা জাস্ট ইন্টারেস্টিং মনে হয়েছে, আমার চরম লাগেনি। না না, আমারও চরম লাগেনি, বাট কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট দিস ইজ স্পিলবার্গ, আই এম জাস্ট এক্সাইটেড দ্যাট হি ইজ ব্যাক। আই এম হ্যাঁ, জাস্ট হ্যাঁ, গ্ল্যাড দ্যাট হি ইজ সেম ব্যাক, মানে সেম ও সিনেমা সেম করছে, হিয়ার, আই হ্যাঁ, এম গ্ল্যাড দ্যাট হি ইজ হ্যাঁ, ব্যাক। কারণ ও হলো ওয়ান অফ দোজ গাইজ, মানে স্কোরসেজি, স্পিলবার্গ, দিজ আর ওয়ান অফ দোজ গাইজ। এদের সিনেমা এলে মানে তুমি একটু মানে চেয়ার থেকে আর কি সোজা, চেয়ারে সোজা হয়ে বসবে হ্যাঁ, যে যে হ্যাঁ, ভাই এদের সিনেমা আসছে একদম ওজি। ওজি পাবলিক, এদের সিনেমা আসছে। ইয়াপ, ওজি থেকে কি আরেকটা ওজি সিনেমা যেটা প্রোলগ বেরিয়েছে সেটা নিয়ে একটু কথা বলা যাক নাকি? ওই আমাদের আরেক ওজি, উনি তো ওজি, উনি তো সব কোন থেকে ওজি? বড় ওজি। হ্যাঁ, উনি তো সব থেকে বড় ওজি, আমাদের নোলান ক্যাপ্টেন, দাদু। না না, আমাদের নোলান আচ্ছা দাদু, নোলান দাদা, হ্যাঁ। নোলান দাদু, আমাদের নোলান দাদু। সো বেসিক্যালি আমরা এখন কথা বলবো হলো ওডিসি প্রোলগ নিয়ে। এখন ব্যাপারটা হলো এই ওডিসি প্রোলগটা দেখিয়েছে বাইরে কয়েকটা দেশে 6 মিনিটের একটা গোটা প্রোলগ। এখন যেহেতু এটি ইন্টারনেটের সময়, দিস ইজ দ্য এজ অফ দ্য ইন্টারনেট, অফকোর্স এটা লিক হয়ে গেছে, এবং অফকোর্স আমাদের মতো কিছু ঢ্যামনা পাবলিক আছে যারা দেখে ফেলেছে, ঠিক আছে? আমরা তো দেখেছি। এবারে আমি প্রথমে বলেছিলাম, এবারে তুমি বলো, ওডিসি প্রোলগ তো তুমি দেখেছো, তোমার কি মনে হয়েছে বলো এবার। আমি একটা সত্যি কথা বলবো, মানে এটার জন্য আমি অনেক ফ্ল্যাগ খেতে পারি। হুম আমাকে নিজেকে আগে ওটিটি নিয়ে পড়াশোনা করতে হবে, যেটা আমি তোমাকে গতকালকে বলছিলাম, হুম ঠিক হুম হুম আছে? হুম হুম আমাকে অমর তো বলেই দিয়েছে যে তোমাকে আগে ট্রয়টা আগে তোমাকে দেখতে হবে। আমি ট্রয় দেখিনি, এটা অমর তো কাল রাত্রিবেলা জানতে পেরেছে হুম যে স্বর্ণবতী দাস সিনেমা নিয়ে এত কথাবার্তা বলে, এখন অব্দি ট্রয় দেখেনি ব্র্যাড পিটের, হুম যেটা হুম বেসিক্যালি ইলিয়াডের ওপর বেস করে তৈরি হয়েছে। আর হুম ইলিয়াডের সিকুয়েল হচ্ছে কি ওডিসি, অথবা কন্টিনিউশনও বলা যায়। হুম 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 আহ, আমাকে ইলিয়াড ওডিসি দুটোই আমাকে একটুখানি পড়তে হবে। এগুলোর সহজ পাচ্য ভার্সন গ্রাফিক নভেল কিছু অ্যাভেলেবেল আছে, আমাকে সেগুলো জোগাড় করে আগে পড়তে হবে তারপরে। আর নোলান দাদুর ট্রেলারের কথা আমি যদি বলি, আমার খুব একটা বিশাল কিছু ইন্ট্রিগিং কিছু লাগেনি, যে ভীষণ কিছু হচ্ছে, কারণ আমরা যে মানে যেই ভার্সনে দেখেছি ওটা ওই কোথাও চলছে, সেটাকে কেউ ক্যাপচার করে দিয়েছে, ফলে কোয়ালিটি ওরকম ভাবে ঠিক বোঝা যাচ্ছে না, ঠিক আছে? হুম হুম মিউজিকও অনেক জায়গাতে খাপছাড়া কেটে গেছে, তো খুব একটা ক্লিয়ার নয় অডিও ভিডিও কোনোটাই। হুম ফলে এটা ফুল গ্লোরিতে দেখলে পারে কি মনোভাব হবে আই ডোন্ট নো। এবার আমার একটা রোগ হচ্ছে কি, যে আমার পিরিয়ড ফিল্ম ভালো লাগে না। এটাও আমি গতকাল অমর থেকে বলছিলাম, তবে গতকাল না আজকেই বোধহয় বলছিলাম, হুম 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 পিরিয়ড ফিল্ম সামাও আমার জাস্ট পোষায় না, ঠিক আছে? ওকে, হুম যেরকম ভূগোলে আমার নিরক্ষরেখা অক্ষরেখা দ্রাঘিমারেখা আমি জাস্ট মানে টার্ন অফ হয়ে যেত ব্রেন নাম শুনলেই। হুম এবার ওডিসি একটা পিরিয়ড সিনেমায় কিন্তু হতে চলেছে, ঠিক হুম আছে? তো আমি জানি না, ওকে, আমাকে আগে ট্রেলারটা পরিষ্কার ইয়েতে দেখতে হবে, তারপরে হয়তো আমি মন্তব্য রাখতে পারবো। আর আমাকে একটুখানি পড়তেও হবে, ঠিক আছে? আমি হুম খাপছাড়া খাপছাড়া কথাবার্তা শুনেছি অনেকই, যে এখানে পুরো প্রচুর ফ্যান্টাসি মার্কা অনেক জিনিসপত্র আছে, হ্যান ত্যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট সাইক্লপস কি সাইক্লপস কনটেক্সট? সাইক্লপস আছে, হ্যাঁ,
সাইক্লোপস হ্যাঁ, সাইক্লোপস আছে কি কনটেক্সট পুরোটা আমার জানা নেই, তো পুরোটা আগে জানলে পরে তারপরে। তবে নোলান নদীর ব্যাপারে একটা কথা বলি, ওপেনহাইমার আমি দুবার দেখেছি। হুম ওপেনহাইমারের কিন্তু রিওয়াজ ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি খুব কম, ঠিক আছে। হুম 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 আন্ডারস্ট্যান্ডেবল, হ্যাঁ বুঝতে আর পারছি তুমি কেন বলছো এটা, হ্যাঁ বুঝতে ইভেন পারছি। কি ডানকার্ক, এই তুমি আমাকে তুমি করে বললে পারে না, ভীষণ কানে শুনতে লাগে ভাই, তুই তুই তো কারি করো, তো ভাই তুই তো কারি করো। কি আজব কথাবার্তা, ভদ্র হওয়ার চেষ্টা করছি, ভদ্র হতে দেবে না, কি ছেলে রে ভাই। ডানকির্ক, টেনেট, ডানকার্ক, ডানকার্ক, ঠিক আছে ডানকার্ক, ওকে। ঠিক আছে, যাই হোক। কোনো মাস্টার ব্রিটিশ মশাই প্লিজ টিটিশ মাফ করে দিন, মাস্টার মশাই, ঠিক আছে, মাফ করে দিন, ঠিক আছে। কোনো ব্রিটিশ টিটিশ পাবলিক যদি শুনে না পডকাস্টটা, মোটামুটি এক্ষুনি গাল দিতে আসবে। যাই হোক, হ্যাঁ এনিওয়ে, অমর তোর এক্সপেকটেশন কি যে ব্রিটিশ লোক অব্দি শুনবে, এবার শুনতেই পারে, কোনো ব্যাপার না। যাই হোক, ডানকার্ক, টেনেট, এই দুটো সিনেমা এবং ওপেনহাইমার, হুম নোলান দাদু যে একদম দুর্ভেদ্য কোনো দুর্গ নয় এই তিনটে সিনেমা থেকে না, খুব ক্লিয়ার। এখন ডানকার্ক ইয়া নিয়ে ইয়া অনেকে মারতে 100%। আসবে, ঠিক আছে, না আমার টেনেট আবার নিয়ে অনেকে ডানকার, মারতে চলে আসবে। আমার আবার ডানকার কিন্তু ভীষণ ভালো লাগে। আমার আবার তোর তোর এই ব্যাপারে আমার ডানকার্কের সাথে আমার প্রচন্ড মানে ডিফারেন্স, কারণ আমার ডানকার্ক আমার দারুণ না লেগেছে। না, আমি একবার বলছি না যে ডানকার্ক ইজ দ্য ব্যাড মুভি অর সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। আমি খালি বলছি যে ডানকার্ক ট্রুলি এক্সট্রাঅর্ডিনারি না, শুধুমাত্র সিনেমাটোগ্রাফির দিক থেকে, স্টোরি টেলিং বা অ্যাজ এ মুভি হোল, মানে দেখো, নোলানের সিনেমাতে সাধারণত যেরকম ইন্টেলিজেন্স বা ব্রিলিয়ান্স আমরা এক্সপেক্ট করি, হুম সেটা কিন্তু ডানকার্কে কোথাও, অ্যাকচুয়ালি ডানকার্কের গল্পটাও যদি ওরকম টাইপেরই, মানে ওখানে আর কিছু করার স্কোপ নেই। আমি হুম জাস্ট রিওয়াচেবিলিটি বা স্ট্যান্ডার্ডের দিক থেকে বলছি। টেনেট আবার যেরকম কি যে আননেসেসারি কমপ্লেক্স, হুম আননেসেসারি, মানে হুম গল্পের একদম লাস্টে গিয়ে যদি বোঝা যায় যে গল্প কি হচ্ছে, হুম এবং গোটা সিনেমাটা তুমি তোমার ব্রেনের সাথে তুমি যুদ্ধ করছো। এবার অনেকে হুম বলতেই পারে যে হ্যাঁ দাদা তুমি ছাগল, তুমি বুঝতে পারোনি, আমরা একদম পণ্ডিত, আমরা সব বুঝতে পেরেছি, সেটা কেউ উঠে এসে বলতেই পারে। বাট আমার মনে হচ্ছে যে ভাই আননেসেসারি কমপ্লেক্স। আর ওপেনহাইমার, ওপেনহাইমার এনজয়েবল, বাট কোথাও গিয়ে মনে হয় যে কিছু একটা যেন মিসিং। আমি এক্স্যাক্টলি অতটাও ব্রিলিয়ান্ট না যে পয়েন্ট আউট করবো যে কি জিনিসপত্র মিসিং। ওপেনহাইমারের কিছু সিন খুব পরিষ্কার মনে আছে, আর বাকি জিনিসটা পুরোটাই খুব মানে ভেগ, খুব মানে কষ্ট করে মনে করতে হয় টাইপের। হুম এবার এই অডিসি নিয়ে এক্সপেকটেশন তো রয়েছে প্রচুর। অডিসির তো বোধহয় একটা শো এর সব টিকিট ওরা ছেড়েছিল, সেটা তো বুক হয়ে গেছে না সেটা অলরেডি, এক বছর আগে, এই বছর ছেড়ে দিয়েছে টিকিট, সেই টিকিট সোল্ড আউট। আই হ্যাঁ। অ্যাম লাইক, ভাই এইভাবে কেউ হাইপ করে? এক বছর আমি আগে টম হল্যান্ডকে দেখার জন্য খুব এক্সাইটেড, পানিশারকে দেখার জন্য খুব এক্সাইটেড, ঠিক আছে, একই সিনেমাতে, যদিও তারা হুম অলরেডি স্পাইডারম্যানে তারা একসঙ্গে আসছে। যাই হোক, হুম হুম তো হুম আমি এক্সাইটেড, কিন্তু এই ট্রেলারটা দেখে আমার সেরকম কিছু মনে হয়নি। পরিষ্কার ক্লিপ দেখলে পরে আমি হয়তো বুঝতে পারবো। তো আমি বলি এখানে, ফার্স্ট অফ অল, না দেখো, আমি স্বর্ণজ্যোতির সাথে পুরোপুরি একমত। ট্রেলারটার যা অবস্থা, আমরা যে অবস্থায় দেখেছি, সেই অবস্থায় ওরকম ভাবে মন্তব্য করা খুব মুশকিল। আমি তাও একটু মন্তব্য করার চেষ্টা করবো, কারণ আমার এক দুটো জিনিস আমার কিন্তু বেশ ভালো লেগেছিল ট্রেলারটাতে, যেগুলো খুব স্ট্যান্ড আউট করেছিল আমার। প্রথমত, তুমি যদি ওই ট্রোজান হর্সের ওই সিকোয়েন্সটা দেখো, যেটা ইলিয়াডের শেষের দিকের গল্প ওটা, ঠিক আছে, কারণ গ্রিক্সরা ওই হর্সের মধ্যে লুকিয়ে, ওই হর্সটা দেওয়া হয়েছিল গ্রিক্সদের থেকে অ্যাজ আ সর্ট অফ সারেন্ডার কাম থ্যাংক ইউ গিফট টু ট্রয়, ঠিক আছে, কারণ হেক্টর, ট্রয়ের যে রাজা, সে গ্রিক্সদেরকে হারিয়ে দিয়েছিল প্রায়, ঠিক আছে, সেই জন্য গ্রিক্সরা অ্যাপিয়ার করলো এমন ভাবে যে ওরা সারেন্ডার করছে, অ্যান্ড বিফোর সারেন্ডারিং ওরা একটা গিফট করে, একটা বড় সড়ো একটা ট্রোজান হর্স টু দ্য টেম্পল অফ অপোলো। এটা হলো গিফট। প্রবলেমটা হলো ওই ট্রোজান হর্সটা ছিল যে কারণে একটা কম্পিউটারে ভাইরাসের নাম এখন ট্রোজান, বা লোকেরা যে বলে যে ট্রোজান হর্স কেন, ট্রোজান হর্স কেন, তার কারণ ট্রোজান হর্সের ভিতরে গ্রিক সৈন্যরা লুকিয়েছিল। এই প্রোলোগের এই সিকোয়েন্সটাতে গোটা ভাইরাসের এই যে পুরো থিওরিটা, এটা তো এখান থেকেই বেসিক্যালি বেসিক্যালি ডিরাইভ এসছে। করা হয়েছে, ঠিক হ্যাঁ, আছে। তো Yeah. এই যে ট্রোজান, এই যে হর্সের মধ্যে সিকোয়েন্সটা তুমি যদি দেখো, ওই সৈন্যগুলো যে বসে আছে, সেটার মধ্যে আমরা ম্যাট ডেমনকে দেখতে পাচ্ছি as ওডিসিয়াস, আমরা জন বন্থলকে দেখতে পাচ্ছি। বন্থল ইজ প্লেইং মেনেলাউস, বাই দ্য ওয়ে। বন্থল ইজ প্লেইং মেনেলাউস। মেনেলাউসের ব্যাপারে আমি বলছি এক্ষুনি, মেনেলাউস অ্যাকচুয়ালি কে, ঠিক আছে।
সো আমাদের যে কি বলে ওই যে সোলজার গুলো যে দেখবে ওভাবে বসে আছে, ও যে ক্যামেরাটাকে যেভাবে প্লেস করেছে না, তোমার মনে পড়বে ইমিডিয়েটলি ডানকার্কে ওই সাবমেরিনের সিকোয়েন্সটা। সাবমেরিনের সিকোয়েন্সটা যখন সাবমেরিনে আটকে যাচ্ছে, ওই যে ক্লস্ট্রোফোবিয়াটা পুরো দেখবে ওই হর্সের মধ্যে ওই সিকোয়েন্সটা কিন্তু পুরো ওভাবে শুট করা, যেন ওই ক্লস্ট্রোফোবিয়াটা ও রেপ্লিকেট করার চেষ্টা করছে। তারপরে হর্সটা খুলে যে ও নামবে, নেমে যে ওই অ্যাটাক করা শুরু করবে, ঠিক আছে? ওই ব্যাপারটা দেখেই আমি বুঝতে পারছি। আমি আধ খাপ ছাড়া দেখেই আমার মনে হচ্ছে যে আচ্ছা, মানে সিনেমাটা ভীষণভাবে ক্লাসিক্যাল এবং এটা হলো ১ম ৬ মিনিট। এখন ওডিসির ব্যাপারটা হলো, আমি যদ্দূর জানি, কারণ আমি ওডিসি পুরো পড়িনি। আমি পরিষ্কার কথা বলে দিই। আমি ইলিয়াডের ব্যাপারে জানি, আমি ওডিসির ব্যাপারে জানি। কারণ আমরা, স্বর্ণজ্যোতি, আমি এবং প্রচুর লোকই আছে, আমরা কিন্তু ওই মহাকাব্যগুলোকে পড়িনি। দে আর কল্ড মহাকাব্য ফর আ রিজন। ওগুলো পড়া প্রায় দুর্ভেদ্যর সমান আরকি বেসিক্যালি, ঠিক আছে? ওগুলো কিন্তু কবিতা। ওগুলোর ডিফারেন্ট ট্রান্সলেশন আছে। প্রত্যেকটা ট্রান্সলেশনে আলাদা, আলাদা মাহাত্ম্য আছে। ওই ট্রান্সলেশন গুলোকে জেনে, জেনে পড়তে হয়। ওকে? সো আমি ইলিয়াডের ফেগেলস এর ট্রান্সলেশনটা আমি এই বছরের জানুয়ারি থেকে পড়তে শুরু করেছিলাম। আমার খুব ইচ্ছা হয়েছিল। ঠিক আছে? আমি পড়তে শুরু করেছিলাম। তারপরে তো আমি ব্যস্ত হয়ে গেলাম বলে কন্টিনিউ করতে পারিনি। আমি আবার পড়া শুরু করব। যাকগে, আমি ইলিয়াডের গল্প যা জানি সেটা আমি সিনেমা থেকেই জানি, আর গ্রিক মাইথোলজি বেসড অন্যান্য গল্প-টল্প থেকে আমি যা ইলিয়াডের গল্প জানি। ওডিসির গল্প আমি আরো কম জানি। ওডিসি আমি যদ্দূর জানি, ওডিসির গল্পটা কিন্তু নন লিনিয়ার স্টোরি টেলিং। ঠিক আছে? অনেক কটা সিকোয়েন্সেস ফ্ল্যাশব্যাকে হয়, অনেক কটা সিকোয়েন্সেস আগাতে থাকে। নন লিনিয়ার স্টোরি টেলিং হয়। সিনেমাটা আমি যদ্দূর জানি, ওডিসির যদি তুমি আগের যে ট্রেলারটা, সেই ট্রেলারটাতে দেখো যে জন বার্নথলের ক্যারেক্টার টম হল্যান্ডের ক্যারেক্টারকে বলছে যে, "তোমরা কি ভাবছো ওডিসিয়াস মারা গেছে? হাউ ডেয়ার ইউ? ওডিসিয়াস অত সহজে মরবে?" এরকম, এরকম ভাবে বলছে। টম হল্যান্ডের ক্যারেক্টার হলো ওডিসিয়াসের ছেলে। ঠিক আছে? টম হল্যান্ডের ক্যারেক্টার হলো ওডিসিয়াসের ছেলে। ওডিসিয়াসের ছেলের নাম টেলেম্যাকাউস। ঠিক আছে? দ্য অডিসির বেসিক গল্প। এটা স্পয়লার ফর আ স্টোরি দ্যাট ইজ 300 ইয়ার্স ওল্ড। ঠিক আছে? ম্যাসিভ স্পয়লার ফর আ স্টোরি দ্যাট ইজ ৩০০ বছর পুরনো গল্প। হ্যাঁ? জাস্ট বলে রাখছি। ওডিসির গল্প খুব সিম্পল বলব না। ওডিসির গল্প হলো বেসিক্যালি যে ইলিয়াডের যে গল্পটা, যেখানে গ্রিকসরা ফাইনালি ট্রোজান ওয়ার জেতে, ঠিক আছে? সেটার পরে ১০ বছর কেটে যায়। কিন্তু ওডিসিয়াস, যিনি ইথেকার রাজা, তিনি এখনো ইথেকাতে ফিরে আসেননি। ওকে? ডিউরিং দ্যাট টাইম ইথেকার আইল্যান্ডে ইথেকার যে কুইন পেনিলোপি হলো অপরূপ সুন্দরী একজন মহিলা। পেনিলোপির পিছনে হাজারখানা সুটার, হাজারখানা রাজা বা মহারাজা, রাজকুমার, ওরা সবাই পেনিলোপির হাত চায়। সিম্পলি কারণ তারা ইথেকাকে চায়। ইথেকার ওয়ার্ল্ডটাকে চায়। আর পেনিলোপি প্রত্যেকবার ওদেরকে রিজেক্ট করে। ১০ বছর হয়ে গেছে, ওই হাজারখানা রাজা এবং সবাই ওরা বেসিক্যালি ওই আইল্যান্ডটার মধ্যে না একটা ঘাঁটি বেঁধে রেখেছে। এবং আইল্যান্ডটাতে পুরো সিজ করে রেখেছে। মহারানী ওই আইল্যান্ডের মধ্যে আছে। ঠিক আছে? কিন্তু মহারানী এখনো রিজেক্ট করে যাচ্ছে ওদের অ্যাডভান্সেসকে। ১০ বছর হতে চলল প্রায়। ওডিসির গল্পটা যখন শুরু হয়। ঠিক আছে? টেলিম্যাকাউস অন দ্য আদার হ্যান্ড, ও জানতে পারে, মানে ও খবর পায় যে ওডিসিয়াস হয়তো বেঁচে আছে। কিন্তু কোথায় আছে সেটাও জানে না। ঠিক আছে? সেজন্য ওডিসিয়াসের খোঁজে বেরোয়। এদিকে ওডিসিয়াস অ্যাকচুয়ালি বেঁচে আছে এবং ওডিসিয়াস ফাইনালি ও একটা বিশাল জার্নি করে। সেই জার্নিটা থ্রু দিয়ে অনেক কটা টনস্টার, অনেক গ্রিক মাইথোলজি ভগবান, দ্যাট ইনক্লুডস অ্যাথিনা। অ্যাথিনার সাথে ওর দেখা হয়, অনেক কিছু হয় মাঝখানে। প্রচুর গল্প আছে। আই থিঙ্ক এখানে পসাইডন মানে সমুদ্রের যে দেবতা গ্রিক হুম, হুম, মাইথোলজিতে হুম। আছে, আছে, আছে। আছে, আছে। তারও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারও আছে। হুম। তো বেসিক্যালি গল্পটা এরকম ভাবে আগায়। ঠিক আছে? সো টম হল্যান্ডের ক্যারেক্টারের নাম হলো টেলিমাকাস। ও হলো ওডিসিয়াসের ছেলে। জন বার্নথল
জন বন্থলের ক্যারেক্টারের নাম হলো মেনেলাউস। মেনেলাউসের ক্যারেক্টারটা ইন্টারেস্টিং সিম্পলি কারণ মেনেলাউসের রানী ছিল হেলেন অফ ট্রয়। যেই হেলেন অফ ট্রয়কে ট্রয়ের রাজকুমার প্যারিস কিডন্যাপ করে ট্রয়তে পালিয়ে গেছিল, সেই কারণে গ্রিকরা ট্রয়ে ইনভেড করেছিল। মেনেলাউসের মেনেলাউসের দাদা হলো অ্যাগামেমনন, গ্রিকসদের রাজার রাজা, যে আর কি মেনেলাউসের রাগটার অ্যাডভান্টেজ নিয়ে ট্রয়ের উপরে ইনভেশন করেছিল। ওডিসির গল্প অনুযায়ী অ্যাগামেমনন মোস্ট প্রবাবলি মারা যায় বিটুইন ইলিয়াড আর ওডিসি। অ্যাগামেমনন মোস্ট প্রবাবলি মারা যায়। ঠিক আছে, আমি যতদূর জানি আমার মোটামুটি এইটুকু মনে আছে রিগার্ডিং ওডিসি, মোটামুটি এইটুকু মনে আছে। অ্যাগেন আমি পুরো গল্পটা জানি না। ওডিসি নিয়ে যদি লোকজন পড়তে চায়, এক তো গ্রাফিক নভেল টাফিক নভেল সব আছে, ঠিক আছে, সে তো আছেই, খুঁজে নেবেন, অনলাইনেও পেয়ে যাবেন, সেটা ফ্যাক্টর না। ইলিয়াড নিয়ে জানতে চাইলে আমি তো বলে দিলাম ট্রয় দেখুন, ট্রয় খুব ভালো লাগবে, খুব এন্টারটেইনিং সিনেমা বাই দ্য ওয়ে ট্রয়। ওডিসি নিয়ে আগের বছর একটা সিনেমা বেরিয়েছিল, নাম হলো দ্য রিটার্ন। দ্য রিটার্ন হলো ওই যে ওডিসির যে লাস্ট চ্যাপ্টারটা, যেখানে ওডিসিয়াস ফাইনালি আইল্যান্ডটাতে আসে, 10 বছরের উপরে কেটে গেছে, আইল্যান্ডের যারা যারা নর্মাল লোকেরা, যারা যারা ইথেকার লোকেরা, তারা তাদের রাজাকে চিনতে পারছে না, কারণ 10 বছরের উপরে হয়ে গেছে, তারা তার রাজাকে চিনতে পারছে না। আর রাজা ওডিসিয়াস ফাইনালি আইল্যান্ডে এসে ও বুঝতে পারছে না যে এই আইল্যান্ডে এতগুলো লোকজন কারা, ঘাঁটি মেরে বসে আছে, এরা কারা, আমার রানী কোথায়, ও খুঁজতে চায়। এই গোটা এই চ্যাপ্টারটা নিয়ে একটা সিনেমা বেরিয়েছিল, যেটার নাম হলো দ্য রিটার্ন। উবার্টো পাসোলিনি সিনেমা দ্য রিটার্ন 2024 সালে বেরিয়েছিল। ওই সিনেমাটার মধ্যে মেইন লিড ওডিসিয়াস এর রোল প্লে করেছিল রেফ ফাইন্স বা র্যালফ ফিয়েন্স, আপনারা যেভাবে প্রোনাউন্স করতে চান করতে পারেন, র্যালফ ফিয়েন্স। আর পেনিলোপির রোলটা প্লে করেছিল জুলিয়েট বিনোশ। ওই একটা দুর্দান্ত সিনেমা, আপনারা দেখতে পারেন। আপনাদের যদি মনে হয় যে আপনারা বুঝতে পারবেন না কারণ ওডিসি আপনারা পড়েননি, কোনো চিন্তা নেই, ওরা প্রথমেই কনটেক্সট দিয়ে দেবে, প্রথমেই বলে দেবে কি হয়েছে। আপনাদের ওই নিয়ে কোনো চিন্তা নেই, আপনারা সিনেমাটা দেখুন, দারুণ লাগবে, লেজিটিমেটলি দারুণ লাগবে। যাকে ওডিসি নিয়ে প্রচুর ভাট বকা হয়ে গেছে, আই এম কোয়াইট এক্সাইটেড অ্যাবাউট দিস মুভি, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যতই আমি নিজেকে বিজ্ঞ বিচি বলার চেষ্টা করি, আমার খুব ভ্যানিলা টেস্ট। হ্যাঁ, ক্রিস্টোফার নোলান মানে আমি দেখবো সিনেমা, আমার খুব ভ্যানিলা টেস্ট, ঠিক আছে, কিচ্ছু করার নেই। যাকে বুঝলাম, বউ হতে তাহলে ভ্যানিলা ফ্লেভার তাহলে দিতে হবে। হ্যাঁ, যাই হোক, বেসিক্যালি anyway, হ্যাঁ। হুম। ভাই আপনারা কমেন্ট বক্সে লিখুন যে অমর তো অনেক বয়স হয়েছে, এবার বিয়েটা করো, ঠিক আছে। হ্যাঁ, সেই ভাই যে ওডিসিয়াস বলছে ভাই এসে দেখছে তার, ওডিসিয়াস এসে দেখছে তার বউকে বিয়ে করার জন্য সবাই ভাই ঘাটি গেড়ে বসে আছে, ওর বউকে খুঁজে পাচ্ছে না, ওকে কেউ চিনতে পারছে না, হুম আর এখানে সেটা নিয়ে আলোচনা করছে দুখানা। সরি, হুম আমি যারা বাচ্চা কচি ছেলে, আমি কেন বিয়ে করব? এর তো ভাই ওকে বয়সের গাছ যে পাতা নেই, বলছে, ঠিক আছে। না যে বলছে এই কথাটা তাকে একবার জিজ্ঞাসা করুন তো তার বয়স কত, ঠিক আছে, তারপরে বলবেন বক বক না করতে। হ্যাঁ, আমার থেকে তো বায়োলজিক্যালি তুমি তো বড় ভাই বয়সে, এবার তো করো, হুম। ঠিক আছে। যাই হোক, কত বড় আচ্ছা, ভাই যে তুই এত বড় বড় কথা যে বলছিস, কত বড় ভিতর থেকে সেটা শুনি আমি এবারে। 5-6 বছরের তো হবে। যাই হোক, এনিওয়ে, একদম না, ফালতু কথা, পিটিয়ে আমার ছাল তুলে কত, দেবো। আমার তো এই সবে 21 হলো, ঠিক আছে। তোমার উম, 19 নয়, তোমার 39। যাই হোক, সেই সেই সেই। আচ্ছা, এবারে কি আমরা সেই, এবারে এবারে কি আমরা আসল কথায় আসবো? ইয়েস, আমরা আসল না না, কথায় এবারে আসবো। অমর তো চ্যানেল, এখানে ভদ্র অডিয়েন্স রয়েছে, আমাকে ভদ্র হতে হবে। আর এই টপিকেই হচ্ছে গিয়ে যে যেখানে দড়ি ছেঁড়া এরে গরুর মতো আমি গালাগাল দিতে আরম্ভ করি। আচ্ছা, তুমি আমরা কি এখন, গালাগালি দেবে? তুমি কি গালাগালির টপিকে যাবে নাকি ভালো টপিকটায় যাবে? আগে গালাগালির টপিকটায় যাই, সেটা হলো এটা। না, তাহলে না গালাগালির টপিকটা না একদম লাস্টে রাখি, ঠিক আছে, মানে ওটা এমনি তো যাই হোক বালচাল জিনিস। না আমাদের গালাগালির টপিকটা করেই নি না, কি আছে, অসুবিধা নেই, আচ্ছা গালাগালির ঠিক আছে, টপিকটা তাহলে করি, চলো। কোনো অসুবিধা নেই। এই যে ওই
আমার না মানে আমি না সুপার গার্লের ট্রেলারটা দেখে না আমি অনেস্টলি আমি একটা সত্যি কথা বলি, ঠিক আছে? দাঁড়াও, কনটেক্সট। গালাগালের টপিকের আগে আমি আগে একটা সিগারেট ধরাই, ঠিক আছে? ওকে, তুমি তুমি বলতে থাকো, ওকে একটা হ্যাঁ, সিগারেট ধরাই আগে, ওকে জম্পেশ করে। হ্যাঁ, কনটেক্সট। আমি স্নাইডার বট নই। প্রথম কথা, আমি স্নাইডার বট নই। আমার স্নাইডারের সিনেমা ভাল লাগে। আমি স্নাইডারের সিনেমা অবজেক্টিভলি দেখি। আমার স্নাইডারের সিনেমা জেনুইনলি ভাল লাগে। আমি স্নাইডার বট নই। আমি যথেষ্ট একটা প্র্যাগম্যাটিক মানুষ। আমি ভেবেছিলাম জেমস গান যখন আসবে, আমি একটা ওপেন চান্স দেব জেমস গানকে। কারণ ওর সব সিনেমা ভালো না লাগলেও আমার কয়েকটা সিনেমা ভালো লেগেছিল। আমার স্পেশালি ওর ডিসি সিনেমা বিফোর সুপারম্যান আমার ভাল লেগেছিল। আমার ফেমাসলি সুপারম্যান একদম পোষায়নি। ১ম বার হল থেকে বেরিয়ে এসে তাও বা একটু যা পুষিয়েছিল, 2nd টাইম রিওয়াচ করাতে আমার আরোই পোষায়নি। তারপরে পিসমেকার সিজন 2 বেরোয়। একটা সিজন 2 আর শো যেটা আমার দুর্দান্ত লাগে। সিজন 2 লাস্ট এপিসোডে গিয়ে পুরো ধেরিয়ে দেয়। আমি পিসমেকার সিজন 2 আর সুপারম্যান দেখে আমি স্বর্ণজ্যোতির চ্যানেলেই অ্যাবসোলিউট পডকাস্টের একটা এপিসোডেই আমি পরিষ্কার বলেছিলাম যে, "দাদা অনেক হয়েছে। এবারে আপনার ইউনিভার্সের মধ্যে অন্যান্য লোকজনদেরকে একটু চান্স দিন তো যাতে নতুন, নতুন কিছু আওয়াজ বেরোয়। কারণ আপনার আওয়াজটা না আর সহ্য হচ্ছে না।" এবং আমি ওখানে একটা পরিষ্কার কথা বলেছিলাম যে, "সুপারগার্ল আর ল্যান্টার্নস ইস গোইং টু বি দ্য আল্টিমেট টেস্ট।" কারণ আমরা তখন বুঝতে পারবো কারণ ডিরেক্টরস আলাদা, নতুন ভয়েস কিছু আসতে পারে কিনা। এটার আরেকটা বড় কারণ হলো আমাদের জেমস গান নিজেই বলেছিলেন যে উনি নাকি এই ইউনিভার্সের মধ্যে এনশিওর করবেন যে অন্যান্য ডিরেক্টরসদের ইন্ডিভিজুয়াল ভয়েসেস নাকি প্রেজেন্ট থাকে। এটা ওনার নিজের কথা। এটা আমি এক ফোঁটাও বানিয়ে বলছি না। সুপারগার্ল দেখে আমার বেসিক্যালি যা মনে হলো, প্রথমত ক্রেগ গিলেস্পি একজন খুব ভালো ডিরেক্টর। হ্যাঁ, ক্রেগ গিলেস্পি 'লার্স অ্যান্ড দ্য রিয়াল গার্ল' বলে একটা সিনেমা বানিয়েছেন। ক্রেগ গিলেস্পি 'আই, টনিয়া' বানিয়েছেন। ক্রেগ গিলেস্পি 'ডাম্ব মানি' বানিয়েছেন। ক্রেগ গিলেস্পি 'প্যাম অ্যান্ড টমি' বলে একটা টিভি সিরিজ বানিয়েছেন। ক্রেগ গিলেস্পি একটা খুব ভালো ডিরেক্টর। আমার মিলি অ্যালকক অ্যাজ সুপারগার্ল আমার খুব একটা অসুবিধা হয়নি। তার কারণ সুপারগার্লের যে গল্পটাকে অ্যাডাপ্ট করা হচ্ছে 'সুপারগার্ল ওমেন অফ টুমরো' বাই টম কিং অ্যান্ড বিলকিস এভারলি, that storyline is very good and the Supergirl that is in that story, Millie Alcock is kind of playing that character only. So I am completely okay with what Millie Alcock is doing. My problem is Supergirl Woman of Tomorrow looks very much like a Guardians of the Galaxy ripoff. And that is a problem. That is a problem. আমি এক্সপেক্ট করিনি যে কিছু কিছু ভিজুয়াল এতটা গার্জিয়ান্স অফ দ্য গ্যালাক্সির মতো সিমিলার হবে। দ্যাট শুডন্ট বি দ্য কেস। If you are going to make something that is DC universe specific, at the very least try to make it different. আমি হিউমারের কথা বাদই দিচ্ছি। ক্রেগ গিলেস্পি সিনেমাতে জেমস গানের হিউমার যদি এতটা বেশি চলে আসে তাহলে তো ভাই আমার তো এখন চিন্তা হচ্ছে। আমি একটা জিনিসেই প্রচন্ড এক্সাইটেড, সেটা হলো 'লোবো'। অ্যাকচুয়ালি ২ টো জিনিস। একটা হলো 'লোবো' আরেকটা হলো ওই যে ওই মেয়েটার ক্যারেক্টারটা যে মেইন গল্পটাতেও ছিল। যে ক্যারেক্টারটার কোয়েস্টে সুপারগার্ল আরকি অ্যাকম্পানি করে। যে ক্যারেক্টারটা মানে যে ভিলেনটা অ্যাকচুয়ালি ক্রিপ্টোকে অ্যাটাক করে, যে কারণে সুপারগার্ল অ্যাকচুয়ালি এই স্টোরিটাতে অ্যাকচুয়ালি আগায়। প্লটটা যে কারণে প্রোগ্রেস হয়। স্বর্ণজ্যোতি ৩ খানা পাফ নিয়ে নিয়েছে সিগারেটের। স্বর্ণজ্যোতি এখন রেডি। ইঞ্জিন-টিঞ্জিন তৈরি হচ্ছে, ইঞ্জিন গরম হয়েছে। আমি এখন স্বর্ণজ্যোতিকে ছেড়ে দিচ্ছি। স্টেজ ইজ ইয়োর্স। বেশি কাল মেরো না। ডিসি এর অবস্থা বুঝতে গেলে পরে তোমাকে আগে একটা জিনিস বুঝতে হবে, একটা ফ্যাসিস্ট কি করে অপারেট করে। একটা ফ্যাসিস্ট নিজেকে সব থেকে বেশি ভালোবাসে এবং তার মধ্যে নার্সিসিজমের সমস্ত এলিমেন্ট থাকে। সে মিথ্যাবাদী হয়, ম্যানিপুলেটিভ হয়। তার আন্ডারে যারা থাকবে তাদেরকে তার গাঁটটা চাটতে হবে এবং তার মতোই কথা বলতে হবে। এবার আমি কিছু এক্সাম্পল দিতে পারি, ফেমাস এক্সাম্পল। আমি যে রাজ্যে থাকি, যেই দেশে থাকি, দেওয়ারও দরকার নেই, এই রাজ্য আর দেশ বলাতে সবাই বুঝতে পারবে। নাও থিং ইজ যে জেমস গান কে? জেমস গান একটা নার্সিসিস্ট, একটা মিথ্যাবাদী লোক, যে কখনো কখনো বলে যে আমি ডেভিড আইয়ারের সুইসাইড স্কোয়াডকে আমি সমর্থন করি, কিন্তু 3 বছর হয়ে গেল আইয়ার কাট আর কোনোদিন এলো না।
ঠিক আছে, হুম যে ওপেনলি বলে যে বেন অ্যাফ্লেক আমার পাশেই বসে রয়েছে, আমরা স্ক্রিপ্ট নিয়ে ডিসকাস করছি, তারপরে বেন অ্যাফ্লেক বলে যে না কিছুই ডিসকাশন হচ্ছে না, আমি করব না। হুম যেই লোক ওপেনলি বলে জ্যাক স্নাইডার আমার বন্ধু, ভীষণ ভালো বন্ধু, এবং মুভ অন করে গেছে, জ্যাক স্নাইডার কত মুভ অন করেছে ইনস্টাগ্রাম খুললে পরেই বোঝা যাচ্ছে। এরকম প্রচুর মিথ্যা কথা আছে, ঠিক আছে, যেরকম ধরুন ফ্ল্যাশ, ফ্ল্যাশ সিনেমাটা জেমস গান আসার আগে শুট হয়ে গেছে, কিন্তু বাবু নোট দিয়েছে, নোট দিয়ে বাবু এন্ড ক্রেডিট সিনটাকে পুরো চেঞ্জই করে ফেলেছে। এবং বাবুর একটা হ্যাবিট আছে, বাবু সবাইকে নোট পাঠায়। ওই ক্রিস্টোফার নোলানের সিনেমাতে ব্রুস যেরকম ইউ ডিড নট গেট দ্য মেমেন্টো বলে একটা ডায়লগ আছে না, ঠিক সেরকম। তো বাবু নোট পাঠাতে খুব ভালোবাসে। আর গোটা হলিউডে এত ক্যাপাবল ডিরেক্টর আছে, এই 4 অক্ষরের আন্ডারে কারা কাজ করবে, যেরকম ধরুন জেমস ম্যানগোল্ড একজন ক্যাপাবল ডিরেক্টর, তার সোয়াম থিঙ্ক গাধার গাড়ে, কেউ জানে না কোথায়। হুম অথবা ধরুন লুকা গুয়াডারিনোর সার্জেন্ট রকের ফিল্ম, ও যেটা জানে যে এখন ও খুব করছে খারাপ। না, যেটা এখন হ্যাঁ, ও করছে না। ও জেমস গান জানে যে এই সিনেমাটা নাকি খুব বাজে হবে, এটা নাকি ডিসির ব্র্যান্ডকে হার্ট করবে, এটার জন্য নাকি ডিরেক্টররা গালাগাল খাবে, সেজন্য ও সিনেমাটাকে শেলফ করে দিয়েছে। এখন আবার সেটা নাকি হচ্ছে, এখন নাকি এখন অন্য লোক করছে। হুম, তো মোদ্দা কথা, জেমস গানেরটা তুমি যত জোরে গক 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 করবে, তোমার কাজ কিন্তু তুমি পেয়ে যাবে। জেমস গানের বন্ধু বান্ধবের দিকে তাকাও, বা জেমস গানের ভাইয়ের দিকে তাকাও, ঠিক আছে, জেমস গানের ভাই ডিসিইউতে এখনো অব্দি 5টা না 6টা রোল প্লে করে নিয়েছে, কারণ দাদারটা নিয়ে গক 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 গক, ঠিক আছে। তো এবার সুপার গার্লের ডিরেক্টর যতই অন্যরকম কিছু করতে চাক, আমাকে কেউ বলুক আই টনয়ার যে ট্রিটমেন্ট, এবার অনেকে বলবে আই টনয় একটা বায়োপিকের ওপর বেস করে ফিল্ম, সেটার সাথে সুপার গার্লের লুক অ্যান্ড ফিল কি করে সেম হবে। আই টনয়া বেসিক্যালি একটা মহিলার স্ট্রাগেল এবং তার আপলিফটের কথা বলে। তো সুপার গার্লের ওমেন অফ টুমোরোর গল্পটাও কাইন্ড অফ ওরকমই, ঠিক আছে। হ্যাঁ এবারে ঠিক। কোথায়, দুটো দুটো ফিমেল ক্যারেক্টার আছে ইন দ্য সুপার গার্ল স্টোরি বাই দ্য ওয়ে, হ্যাঁ খুব সিম্পল আমাকে কেউ বলুক, এই যে ডিরেক্টরের নাম অমর্ত্য বললো, তার প্রিভিয়াস কাজের কোনো ছাপ এই ট্রেলারের মধ্যে রয়েছে? ফ্রম দ্য গান, যেই গানগুলো ব্যাকগ্রাউন্ডে ইউজ করা হয়েছে থেকে শুরু করে দ্য হিউমর, এভরিথিং। আর সেট দেখে তো মনে হচ্ছে ওরা গার্জিয়ান অফ গ্যালাক্সি 2 তে ফেরত চলে গেছে, ঠিক আছে। আমার ওটাই বক্তব্য, আমার ওইটা দেখে ওই আরো আমার জ্যাকেট পরে, বিরক্ত কানে লেগেছে। ওয়াকম্যান দিয়ে, অকারণ সোয়াগ। আর দেখো ভাই, ট্রেলারের শুরুতেই একটা মানে একদম কি বলবো হিলি দেওয়া শট রয়েছে, যে এটাকে ক্রিপ্টো, এই পেচ্ছাপ, এটাকে ওই পেচ্ছাপ শটটা। আচ্ছা। হ্যাঁ পেচ্ছাপ শটটা, ক্রিপ্টো যাকে বাঁচানোর জন্য সুপারম্যান একেবারে দুনিয়া উল্টে দিল, সে ক্রিপ্টো ছচ্ছর করে মুতে দিল। তো জেমস গান রিসেন্টলি টুইটারে, ওর তো কাজ একটাই টুইটারে হাগা, ঠিক আছে, টুইটারে না, টুইটারে ও থ্রেড, একজনকে বলছে, থ্রেডসে, হ্যাঁ ওই থ্রেডসে। থ্রেড যাই হোক হোয়াট এভার, ও তো টুইটারে নেই। সেখানে সেখানে ও লিখছে যে ক্রিপ্টোকে কিন্তু এই জন্য বাঁচায়নি যে ক্রিপ্টোর যন্ত্রণার সাথে সুপারম্যান কোথাও রিলেট করতে পারে, তাহলে নাকি সুপারম্যান নাকি ভীষণ নার্সিসিস্ট একটা ক্যারেক্টার হয়ে যেত, অ্যাজ ইফ সুপারম্যান সিনেমাতে নার্সিসিস্ট নয়, আমি যাকে এখানে আমি এখানে আমি এখানে একটা ইন্টারজেক্ট করছি, আমি এখানে একটা ছোট্ট ইন্টারজেক্ট করছি। গান যেটা বলেছে, আমি স্লাইড কারেকশন করছি। গান যেটা বলেছে সেটা হলো যে ও ক্রিপ্টোকে বাঁচিয়েছে, নট সোললি সিম্পলি কারণ ও রিলেট করতে পারছে তা নয়, ও বাঁচিয়েছে কারণ জিনিসটা খুব, কারণ ক্রিপ্টো খুব কাইন্ড, কারণ সুপারম্যান নিজে খুব কাইন্ড, এই কারণে ও বাস এইটুকুই বলেছে। আমি জাস্ট হ্যাঁ এইটুকু ছোট্ট সুপারম্যান খুব কারেকশন। কাইন্ড, হুম সুপারম্যান এতটাই কাইন্ড যে সিনেমাতে সবার উপরে চিৎকার করে, বউয়ের সাথে প্লে জোক ইন্টারভিউ সেখানে চিৎকার করে, ভিলেনের সামনে গিয়ে চিৎকার করে, ঠিক আছে, একদম মানে 16 বছরের পিউবার্টি হিট করা ছেলে বা মেয়ে যাদের হরমোন ফুল ব্লোন চলছে, ঠিক আছে, তাদের মতো সুপারম্যান ছরছর করে খালি চিৎকার করে, ঠিক আছে। নার্সিসিজমের ওগুলো তো কোনো লক্ষণই না, সুপারম্যান অকারণেই মোটামুটি লোকজনকে থ্রেট করতে আরম্ভ করে, ওগুলো নার্সিসিজমের কোনো লক্ষণই না, ঠিক আছে। এবং সুপারম্যানকে কোনো রকম হার্ড কোয়েশ্চেন করা হলে পরে রীতিমতো একদম কাঁদতে থাকে, আমি একটা পায়ের আগে রেখেছি, আটটা পার ওই করেছি, ঠিক আছে। মোদ্দা কথা হলো গিয়ে যে এই সুপার গার্লটার নাম হওয়া উচিত দ্য আগলিয়েস্ট অফ দ্য গ্যালাক্সি,
আমার মিলি অ্যালকক আগলি বলে প্রবলেম নয়, প্রবলেমটা হচ্ছে গিয়ে ধরুন একটা চাকরিতে আপনাকে নেওয়া হলো, তারপরে কোম্পানির কোন্দলের জন্য আপনার চাকরিটা চলে গেল। যেরকম ধরুন সাশা কেলের আমি এক্সাম্পল নিচ্ছি, ফ্ল্যাশ সিনেমা দিয়ে ডিসিইউ নাকি রিবুট হচ্ছে, তুমি তাকে কাস্ট কেন করলে, মেয়েটা এত খুশি কেন হলো, মেয়েটাকে যথেষ্ট পারফেক্ট দেখতে, তুমি তোমার ভাই আর তোমারটা যারা গগ গগ করে তাদেরকে তুমি কন্টিনিউ করতে পারছো, কিন্তু সাশা ক্যালকে তুমি কন্টিনিউ করতে পারলে না। তোমাকে একটা মানে আগলি লুকিং, লিটারালি মনস্টার লুকিং একটা মেয়েকে তোমার তুলে আনতে হলো, যাকে কাইন্ড অফ অ্যাডাম ওয়ারলকের মতো দেখতে। উইল পল্টারকে আর একে খুব একটা বেশি আলাদা দেখতে কিন্তু একেবারেই নয়, ঠিক আছে, কম্প্যারিজনের জন্য আপনারা ছবি দেখে নিতে পারেন। তো দেখো ভাই, যেখানে জেমস গান আছে সেখানে ভালো তো কিছু হতে পারে না। সুপারম্যান নিয়ে লোকজন অনেক কথাবার্তা বলেছে, সুপার শিট বেরিয়েছে, ঠিক আছে। তো এই সিনেমার কি ভবিতব্য এ আমি খুব ভালো করে জানি, ঠিক আছে। যেই ডিরেক্টর বলে আমার ফেজ 1-এ 25% অ্যানাউন্স করেছি আর তার মধ্যে 95% প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেছে অথবা এমআইএ হয়ে গেছে পুরোপুরি, কোথায় কেউ কিছু জানেও না, যেই ডিরেক্টর মোটামুটি টোন চেঞ্জ করে এখন এমন সিনেমা নিয়ে আসছে যেগুলো হচ্ছে প্রথমে অ্যানাউন্স পর্যন্ত করেনি, যেই ডিরেক্টর টুইটারে বসে ক্যারেক্টারদেরকে নিয়ে ছেলে খেলা করতে পারে যে এই ক্যারেক্টারের ব্যাপারে কে কেয়ার করে। আরে এই চারাক্ষরের বাচ্চা একসময় একটা ব্লগ সাইট চালাতো যেখানে সুপার হিরোদেরকে নিয়ে এসে চটি সাহিত্য লিখতো, এখন সেগুলো উনি ডিলিট করে দিতে বাধ্য হয়েছে, কিন্তু তার অতীত তো খুব কালারফুল, 10,000-এর ওপরে পিডোফিলিয়া টুইট রয়েছে। তো একটা চারাক্ষরের বাচ্চার থেকে আমি কি এক্সপেক্ট করবো, একটা নার্সিসিস্ট মিথ্যাবাদী চারাক্ষরের থেকে আমি কি এক্সপেক্ট করব? ঠিক আছে, অবশ্যই সুপারম্যানের মুখে ক্রিপ্টো মুতবে, এরকম জোক আগেও ছিল, পিসমেকারেই ছিল সুপারম্যানের নাকি পুপ ফেটিশ আছে, ঠিক আছে, সুইসাইড স্কোয়াডে ছিল সুপারম্যানকে নাকি আমার আমাদের ইয়ে নাকি গুলি মেরে দিয়েছে, ঠিক আছে। আমার তো দেখো স্বর্ণজ্যোতি ভাই, আমার স্বর্ণজ্যোতির এইসব কথাগুলোতে স্বর্ণজ্যোতি নিজের ওপিনিয়ন আছে, আমার ওপিনিয়ন আছে, আমার ওটাতে অ্যাজ সাচ কিছু না না, বক্তব্য আমি আমি যেগুলো বলছি এগুলো সব রেকর্ডেড, একদম ট্রু রেকর্ডেড। ফ্যাক্ট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যে কেউ গিয়ে গুগল চেক করতে পারো, আমার মন গ্রহণ কথা না, আমি খালি আমা- এটাই বোঝানোর আমি চেষ্টা করছি, এখানে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে একটা পেরেছি। নার্সিসিস্টের আন্ডারে কেউ গ্রো করতে পারে না, বুঝতে পেরেছি আমি। ওকে ওর আমার টোনেই এখানে কাজ খুব করতে সিম্পল হবে। আমার এখানে খুব সিম্পল বক্তব্য। আমার এখানে বক্তব্য হলো যে আমি জানি স্বর্ণজ্যোতি চ্যানেল এবং এরকম অনেক কয়েকটা কমিক বুক ইউটিউব চ্যানেল আছে যেখানে অনেকগুলো কমিক বুক ক্রিয়েটার্স ওদের চ্যানেল দেখে, দ্যাট ইনক্লুড স্বর্ণজ্যোতির চ্যানেল। তারা আমাকে দেখে তারা হয়তো ভাবতেই পারে যে আমি হয়তো বড্ড বেশি ভাট বকছি, কারণ আমার ওপিনিয়ন অন সুপারম্যান হয়তো তার ওপিনিয়ন অন সুপারম্যানের সাথে ম্যাচ করে না। আমি তাদেরকে বলতে চাই যে আমার কোনো যায় আসে না আপনাদের যদি মনে হয় ম্যাচ করে কি করে না। আমার খুব সিম্পল কথা, সুপারম্যান অ্যাজ আ ক্যারেক্টার তৈরি করা হয়েছিল অ্যাজ অ্যান অ্যালেগরি টুয়ার্ডস জিউস, ঠিক আছে। বেসিক্যালি জিউসদের যে থাকতে হচ্ছে একটা সোসাইটিতে একসাথে থাকতে হচ্ছে, ওই অ্যাসিমিলেশনের একটা কমেন্ট্রি ছিল এটা, ঠিক আছে, বেসিক কথা। সুপারম্যান ইজ অ্যান এলিয়েন। সুপারম্যান এর এলিয়েন মা বাবা আছে, সুপারম্যানের হিউম্যান মা বাবা আছে। সুপারম্যানকে রেকনসাইল করতে হয় বিটুইন দ্য টু হাফস অফ হিজ প্যারেন্টেজ, দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট অফ সুপারম্যান। এবং সুপারম্যান দুটো সাইডকেই রেসপেক্ট করে, সেই জন্যই ও এত ডাইলেমাতে ভোগে, সেই জন্যই ও ভিতরে এত লোনলি থাকে, সেই জন্যে ওর এত এমপ্যাথি থাকে। ও মানুষজনদের সাথে এমপ্যাথাইজ করে, নট জাস্ট বিকজ হি ইজ কাইন্ড, দ্যাট ইজ দ্য মোস্ট রিডাকটিভ and simplistic way to look at Superman. And if this is what James Gunn wants to do, I am sorry, that is the most না না, blasted. তুমি শোনো, প্রথমে এক্সপেক্ট করা একটা পিডোফাইলের থেকে যে ও কোনো ডেপথ অ্যাড করবে বা যেখানে মিনিং খোঁজাটা নাকি নার্সিসিস্ট, সেটা নাকি একটা নার্সিসিজমের নাকি লক্ষণ। মানে আমি খালি ভাবছি, আজকে আমি যদি একটা ভিড় ট্রেনে যাওয়ার যন্ত্রণা যদি জানি, তাহলে আমি এটা জানি যে যাদেরকে ভিড় ট্রেনে যাতায়াত করতে হয়, এটা আমি ওই এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে এসেছি বলে আমি জানি, ঠিক আছে, যে কতটা কষ্ট হয় উল্টোডাঙ্গা থেকে রাত 8টার সময় ট্রেনে উঠতে। হুম এটা কি করে নার্সিসিজম হতে পারে? এটা হুম নার্সিসিজম হতেই পারে না, না, এটা একটা শেয়ার্ড এক্সপিরিয়েন্স কাইন্ড অফ। এবার হুম যেই লোক শক ভ্যালুর উপরে দাঁড়িয়ে আছে, যেই লোক শক ভ্যালু, মিমিক্রি, হাদাপাদা জোকস, টয়লেট হিউমার, শকিং ডেথ, ক্যারেক্টাররা যা খুশি তাই করছে, যা খুশি তাই বলছে, ঠিক আছে,
আমি দুটো গান দিয়ে লাস্টে মিলিয়ে দেবো, ক্যামেরা ঘুরিয়ে দেবো, সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, তা আমার কাছে অ্যাকশন সিনের ডেফিনেশন হচ্ছে কি এটা। দেখো, আমরা আমি এটা অমর্ত্যর সামনেই আমি বলছি, অমর্ত্য বা বাকি যাদের সাথে আমি কথাবার্তা বলি, তারা না এখনো জেমস গানের ব্যাপারটা বোঝেনি। দেখো, আর্ট কামস ফ্রম দ্য হার্ট, ঠিক আছে? আমি আজকে একজন আইটি প্রফেশনাল, আমার কাজ হার্ট থেকে আসে না, পিওর ক্যালকুলেশন, আমার ব্রেন, আমি জানি দিস ইজ ইনফরমেটিভ, এটা করলে এই হবে, এটা করলে ওই হবে। কিন্তু যখন আই এম ক্রিয়েটিং আ আর্ট, ইট ইজ কামিং ফ্রম মাই হার্ট। আমি যদি আজকে একটা গান লিখি বা একটা গল্প লিখি বা একটা সিনেমা বানাই, আমি জগৎটাকে কিভাবে দেখছি, জগৎটাকে আমি পারসিভ করছি কি করে, কি এক্সপিরিয়েন্স আমার রয়েছে, কোন এক্সপোজার আমার রয়েছে, সেই পুরো দেখাটা দেখে আমি একটা ইমাজিনেশন ফেচ করে সেটা অ্যাকসেপ্টেড হবে কিনা বা আদৌ ফিট ইন করে কিনা, সেটার উপরে আমি সেটাকে এক্সপ্রেস করে তারপর গিয়ে সেটা বার হচ্ছে, ঠিক আছে? সবকিছু অনুপম রায়ের গানের লাইনের মতো নয় যে শুকনো পেঁয়াজ কলি ছাতার বড়া, ঠিক আছে? সবকিছু এরকম হয় না। নাও দ্য থিং ইজ, একটা পিডোফাইলের হার্টে কি থাকে বাবা? কিছুই থাকে না। ফলে এর সবকিছু মিনিংলেস। এ শুধুমাত্র জানে যে কাইন্ডনেস রিপ্রেজেন্ট করার জন্য জাস্ট কাইন্ড কাইন্ড বলে চিল্লিয়ে দাও। কাইন্ডনেস কি, ডোন্ট এক্সপ্লেন দ্যাট। স্নাইডার কাটে একটা সিন আছে, যে সাইবর্গ একটা মহিলাকে হেল্প করছে, কিভাবে সেই মহিলার বাড়ি ঘরদোর চলে গেছে, সে বাচ্চা নিয়ে কাইন্ড অফ রাস্তায় এসছে। সাইবর্গ লটারিটা জিতিয়ে দেবে ওই মহিলাকে, কারণ সাইবর্গ দেখতে পাচ্ছে যে ওই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কয়েকটা পয়সা মাত্র পড়ে রয়েছে, এবং সাইবর্গ সমস্ত সিকিউরিটি ফিড থেকে ফেচ করে দেখতে পাচ্ছে যে মহিলা একজন অ্যাবিউজড হাজবেন্ডের দ্বারা অ্যাবিউজড, তার বাড়িটা চলে গেছে, সে বাচ্চা নিয়ে এসে রাস্তায় এসে থাকছে। তখন সাইবর্গ ডিসাইড করছে যে আমি মহিলাটাকে ব্যাংক অ্যাকাউন্টে এতটা টাকা ঢোকাবো, বাট যাতে ওকে আইআরএস ট্র্যাক করতে না পারে, আমি কি করব, একটা লটারির টিকিট আমি ওকে জিতিয়ে দেবো, যাতে ওকে কোয়েশ্চেন না করতে পারে যে তোমার ব্যাংকে এত টাকা এলো কি করে, ঠিক আছে? এবং মহিলা ওটা দেখে যখন কেঁদে ফেলছে যে ও একটা লটারি জিতেছে, সাইবর্গ দূর থেকে সেটা দেখে বেরিয়ে যাচ্ছে। এবার সাইবর্গ যখন বেরিয়ে যাচ্ছে, তখন একটা প্রেমিক প্রেমিকা কাপেল সাইবর্গকে দেখে ভয় পাচ্ছে। তো সাইবর্গের কাইন্ডনেসটা একদিক দিয়ে দেখানো হলো, আর সাইবর্গের অ্যাপিয়ারেন্সের জন্য ওকে কেউ মনস্টার ভাবছে। যেই লোকটা ফাক দ্য ওয়ার্ল্ড বলার পরে একটা মহিলাকে জাস্ট বাই চয়েস হেল্প করে তার অবস্থা দেখে, দ্যাট ইজ কাইন্ডনেস। অ্যান্ড দ্যাট কামস ফ্রম জ্যাক স্নাইডার, যে অনলাইন বুলিং এর শিকার মোটামুটি, ঠিক আছে? এবার জেমস গানের কাছে কাইন্ডনেস একটাই, দিস ইজ দ্য নিউ পাঙ্ক রক। 4 অক্ষরের বাচ্চার মানুষের মধ্যে তো পার্থক্য আছে না। জেমস গানের সিনেমা নিয়ে ডিকোড করার কিছু হয়নি, এই লোককে সামনে পেলে পরে, যাই হোক বাদ দাও। তো নাও কামস আমি ডিসি ইজ আরেকটা গন, আমি আরেকটা ডিসি এক্সাম্পল ইজ গন, দিতে ঠিক আছে? আমি আরেকটা সুপারম্যান এক্সাম্পল ইজ দিতে ডান, চাই ডিসি ইজ গন, ওকে। আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই এখানে রিগার্ডিং সুপারম্যান যে কাইন্ড এবং এই কাইন্ডনেসের চক্করে যে ও সবাইদেরকে বাঁচায়, এই যে এই কনসেপ্টটাকে তুমি যদি পুরো স্ট্রেচ করো তাহলে কিভাবে দাঁড়ায়, আমি এইটার একটা এক্সাম্পল দিতে চাই। এই এক্সাম্পলটা আমার প্রথমে মাথায় আসেনি, তারপর আমি টুইটারে দেখলাম কেউ একজন এই এক্সাম্পলটা শেয়ার করেছে, সেটা দেখে আমার মনে পড়লো হ্যাঁ একদম পারফেক্ট এক্সাম্পল এটা। অ্যাস্ট্রোসিটি বলে একটা ভার্টিগো কমিক্সের একটা কমিক আছে, রিটেন বাই কার্ট বিউসিক অ্যান্ড ব্রেন্ট অ্যান্ডারসন। অ্যাস্ট্রোসিটি বহু বছর ধরে চলছে। অ্যাস্ট্রোসিটি যে সিটিটার কথা বলছে, সেই সিটিটার মধ্যে সুপার হিরোজরা বাস করে। সেই অ্যাস্ট্রোসিটিতে সুপারম্যানের অ্যানালগের নাম হলো স্যামারিটান। ওকে, উইথ মি সোফার। সামারিটান একটা লোক, যে ওই সুপারম্যানের বেসিক কনসেপ্টটা, হি ইজ ভেরি কাইন্ড। হি ইজ কাইন্ড টু দ্য এক্সটেন্ট যে ও যত শুনছে লোকজন ডেঞ্জারে পড়ছে, লোকজনদের কোনো প্রবলেম হচ্ছে, লোকজনদের সবকিছু হচ্ছে, ও তখনই লোকটাকে হেল্প করতে যাচ্ছে, বিকজ হি ইজ কাইন্ড, বিকজ হি ওয়ান্টস টু হেল্প পিপল, ঠিক আছে? বাট ওই স্যামারিটানের ওই সিঙ্গেল ইস্যু গল্পটার মেন পয়েন্টটা হলো যে একটা সুপার হিরো, জাস্ট বিকজ হি হ্যাজ দ্য পাওয়ার টু ডু অল দিস, তাতে ওর নেগেটিভলি কি করে এফেক্ট হচ্ছে সেটা দেখাচ্ছে। কারণ গোটা দিনটাও যে গেছে, তারপর না ও নিজে ক্যালকুলেট করে যে আমার তো 24 ঘন্টা পুরো গেল, 24 ঘন্টার মধ্যে আমি নিজের জন্য কতটুকু টাইম আছে, বা আমার নিজের যে বাড়ি বা আমার নিজের যে বন্ধু বান্ধব তাদের জন্য আমার কতটুকু টাইম আছে। গোটা কমিকে ও ক্যালকুলেট করে দেখলো ওর নিজের লোকজনদের জন্য টাইম আছে অনলি 57 সেকেন্ডস।
out of 24 hours. Only 57 seconds. This is একটা রাইটারের ইমাজিনেশন অন হোয়াট হ্যাপেন্স when you take সুপারম্যানের জাস্ট একটা ফ্যাসেট এবং সেটাকে যদি তুমি স্ট্রেচ করো টু দ্য ব্রেকিং পয়েন্ট. This is one such example. Superman being a man, Superman being somebody who is mildly selfish and who is personal, who has a life of his own, is not bad. That's how stories are written. That's what makes him interesting. Him being simply kind doesn't make him interesting. এটা যে টুইটারে শেয়ার করেছে, আমার এই যে করেছে শেয়ার, আমার তার হ্যান্ডেলটা মনে পড়ছে না, আমি টুইটারে দেখব, আমি সেই টুইটটা লিঙ্ক করে দেবো এইখানে. বাট থ্যাঙ্কস টু দ্যাট গাই, আমার হঠাৎ খেয়াল পড়লো. পারফেক্ট এক্সাম্পল এটা. আপনারা যদি চান, আপনারা অ্যাস্ট্রোসিটি ফার্স্ট ইস্যু আপনারা অনলাইনেই পড়তে পারেন. ফার্স্ট ইস্যুটা পড়বেন. ইভেন কি আমি তোমার একটা কথা বলি, আমার একটা জিনিস মনে পড়লো, ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান একটা সিন কেটে দেওয়া হয়েছিল যেখানে সুপারম্যান নিজের মাকে খুঁজতে যাচ্ছে লেক্স লুথর কিডন্যাপ করে নেওয়ার পরে, and he gets all these noises from all over the world. যে ওই মোমেন্টে আরো কত লোকের হেল্পের দরকার আছে, and সুপারম্যান ইজ লাইক মানে রীতিমতো গিল্ট ফিলিং এ ভুগছে যে ও এতগুলো লোককে ছেড়ে ওর মাকে বাঁচাতে যাচ্ছে. and WB being the worst sons of bitches, ওরা স্নাইডারকে বলেছে এই সিনটা কেটে বাদ দিয়ে দাও, এবং স্নাইডার এই সিনটা কেটে বাদ দিয়ে দিয়েছে. কিন্তু যখন ওর মাকে খুঁজতে যাবে, ঠিক আছে, সেখানে বোধহয় তার আগেই যে লয়েস লেনকেও বলছে যে নো ওয়ান স্টেজ গুড ইন দিস ওয়ার্ল্ড, ঠিক আছে. তো কিভাবে বুচার করে একটা সিনেমার মিনিং বদলে দেওয়া যায়, সেটার উপরে বেস করে একটা ডিরেক্টরকে থ্রো আউট করা যায়, এবং সেটা রিপ্লেসমেন্ট হিসেবে একটা অপদার্থ উজবুককে নিয়ে আসা যায়, যে এসে প্রথমেই সুপারম্যানের ফেইলিওরের জন্য বলছে যে গোটা দুনিয়াতে সুপারম্যান এখন অব্দি রেকগনাইজেবল না. জেমস গান সুপারম্যানকে যে পছন্দ করে না সেটা বোঝার জন্য ও ব্রাইটবার্ন প্রডিউস করেছে, এটার দিকে তাকালে শুধুমাত্র হবে না. লুক এট হিজ ফ্রিকিং এক্সকিউজেস. সুপারম্যান ইন্টারন্যাশনালি কেন বক্স অফিসে তো লো, ওর প্রথম কথা যে সুপারম্যানকে নাকি অনেকে নাকি রেকগনাইজ করতে পারে না দুনিয়ার. ভাই নর্মাল সাধারণ অটোওয়ালা রিক্সাওয়ালা সুপারম্যানের টি শার্ট পরে ঘুরে বেড়ায়. স্প্ল্যানেডে গেলে পরে আপনি অ্যানিমে টি শার্টের পাশে সুপারম্যানের টি শার্ট আপনি দেখতেই পাবেন. সুপারম্যানের সুপারহিরো অন দ্য প্ল্যানেট, মোস্ট রেকগনাইজেবল. সেখানে এই কুত্তার বাচ্চা বলবো না, কুত্তার বাচ্চা অনেক কিউট হয়, ঠিক আছে, এই 4 অক্ষরের নর্দমার কিড বলে যে সুপারম্যান নাকি রেকগনাইজেবল নাকি নয়, এবং এই 4 অক্ষরের বাচ্চাকে লোকে ডিফেন্ড করে. এই 4 অক্ষরের বাচ্চার সাথে আমার কোনোদিন সামনাসামনি দেখা হলে পরে তো ভাই গোটা দুনিয়ার ইতিহাস বদলে যাবে, সেটা আলাদা ব্যাপার. ডিসি ওর ইতিহাস তো বদলেই যাবে চিরকালের মতো. সুপারম্যান দ্য ডিসিইউ সুপারম্যান কেন ইন্টারন্যাশনালি কাজ করেনি সেটার কারণ অনেক আলাদা, সেটা নিয়ে ডিসকাশন করা হয়েছে. সেটার কারণ কমপ্লিটলি ডিফারেন্ট. সেটার কারণ এইটা নয়. না, সেটার দেখো, সেটার কারণ, সেটার অনেকগুলো কারণের মধ্যে এটা একটা বিশাল বড় কারণ যে সিনেমাটা প্রথম কথা জঘন্য, আর 2 এই 4 অক্ষরের বাচ্চাকে তো সবাই টুইটারে তো রেন্ডি নাচ করতে তো দেখে, আর কত নেবে ওকে. স্নাইডারের যারা ফ্যান রয়েছে, যারা লিটারালি বাধ্য করেছে স্নাইডার কাট রিলিজ করতে, বা এখনো যারা রেক হ্যাভক চালিয়ে যাচ্ছে, যে এই কারণে ডিসি লাস্ট 10টা সিনেমা ফ্লপ, তারা তো এরকম নয় যে তারা মাইনরিটি, তাদেরকে তো মাইনরিটি বলে অনেক তো হেসেছিল. 83 মিলিয়ন লোক ম্যান অফ স্টিল দেখেছে, কত মিলিয়ন লোক সুপারম্যান দেখেছে? ইট ইজ লেস দেন 50 মিলিয়ন, ঠিক আছে. এবার ওই 34 মিলিয়ন হয়তো স্নাইডার বট নেই আমি ধরে নিচ্ছি, তার মধ্যে 5 মিলিয়ন তো আছে, ঠিক আছে, সেই নাম্বারটাও ইনাফ. ওকে, যাই হোক, দেখুন এর দিন শেষ হয়ে এসছে, এর ঘন্টা বাজানোর মোটামুটি টাইম চলে এসছে. নেটফ্লিক্স কিনেও নিয়েছে. এবার নেটফ্লিক্স যদি নিজের পেছন নিজে না যদি মারতে চায়, তো এই শোরের বাচ্চাকে লাথ মেরে বার করবে. না হলে ভাই দেখো, সুপার গার্ল আর ক্লেফেসের বক্স অফিস ফিউচার বলে দিচ্ছি. আমার কথা শুনে যতই আমাকে টক্সিক মনে হোক, যতই আমাকে খ্যাপা কুকুর মনে হোক, আমার মতো ছেলেরা এক্সিস্ট করে বলে সুপারম্যানের এই অবস্থা আছে. হ্যাঁ, জাস্টিস লিগের বক্স অফিস পর্যন্ত বিট করতে পারেনি, ঠিক আছে. নোংরামির একটা শেষ আছে, আর এর নোংরামির তো কোনো অন্ত নেই. ওকে,
তো সুপার গার্ল আর ক্লেফেসের হিসাব পুরো বুঝিয়ে দেওয়া হবে। আর এই 4 অক্ষরকে যতদিন ডিসি থেকে বার করা না হচ্ছে, ডিসি কে কেউ বাঁচাতে পারবে না। একে বার করো, অন্য লোককে নিয়ে আসো, অন্য যে কোনো অগা খগা বগা কে দিয়ে দাও, ঠিক আছে, একে বার করো, ঠিক আছে, এটা হচ্ছে কি মেন বক্তব্য। চলো সুপার এবার গার্লের আমরা চলো। ট্রেলারটারও কিন্তু বিশাল কিছু লাইকস পড়েছে তা কিন্তু নয়, বা বিশাল যে না না ভিউজ না, পড়েছে তাও আরে কিন্তু আছে নয়। কি লাইকটা করার মতো? না তো অ্যাকশন সিন ভালো, না তো অ্যাক্ট্রেসের কিছু পারফরমেন্স রয়েছে, ওই তো শুট করবো মানে কুত্তার পেছনের মতো তো মুখ, ঠিক আছে, ওই তো একই আরে একই তো হাব মুখের ভাব, উপর গার্জিয়ান ইনসাল্ট অফ করার গ্যালাক্সি কোনো মার্কা। দরকার আছে কি? হ্যাঁ, যাই হোক। যাই হোক, ওই তো হুম। গার্জিয়ান অফ গ্যালাক্সি মার্কা, ওই তো সেম তো ভাইব, ঠিক আছে। তো ভাই, ভাই চলে না ভাই, ঠিক আছে, ওকে। আর ওই লোবোকে দিয়ে মানে লোবো হচ্ছে কি একমাত্র এক্স ফ্যাক্টর, এই হুম। একটা ফ্যাক্টর যেটা অনেক কিছু বদলে দিতে পারে, ঠিক আছে। হুম। একে তো দেখো জ্যাসন মোমোকে দেখ সবাই ভালোবাসে। মহিলার চেহারা টেহারা নিয়ে আমার কোনো ওপিনিয়ন নেই। আই ডোন্ট থিঙ্ক শি ইজ আগলি। আই ডোন্ট থিঙ্ক শি ইজ আগলি। আমার মিলি অ্যালককের পারফরমেন্স, হাউস অফ দ্য ড্রাগনে আমি মিলি অ্যালককের পারফরমেন্স দেখেছি। আই থিঙ্ক শি ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস। ঠিক আছে, ওর 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 পারফরমেন্স দিয়ে সিনেমাটা উতরে যেতেও পারে। লেজিট কথা বলছি, সিনেমাটা উতরে যেতে পারে। প্রবলেম এই সেই উতরে যাওয়াটা এনাফ হবে কিনা, আই হ্যাভ হাই ডাউটস। আই হ্যাভ অ্যাকচুয়ালি হাই ডাউটস উতরে কিছু লাভ হবে কিনা, না, লোককে এই দিয়েও কিছু সিনেমাটা লাভ হবে দেখো, কিনা আমার। প্রথম কথা হচ্ছে কি যে প্রচুর নিউট্রাল অডিয়েন্স যারা সুপারম্যান দেখে ধাক্কা খেয়েছে, অ্যান্ড দে আর নো জ্যাক স্নাইডার ফ্যান অর জেমস গান ফ্যান, তারা জাস্ট বিকজ ইট ইজ আ সুপারম্যান ফিল্ম তারা দেখতে গেছে এবং তারা ধাক্কা খেয়েছে। সুপার গার্ল তো তারা দেখতে যাওয়ার আগে রিভিউর তো ওয়েট করবে যে হুম। আদৌ দেখতে যাব কিনা, ঠিক আছে। হুম। দুই, ডিসি এতটাই ডুম না যে মানে এটা নিয়ে কথাবার্তা পর্যন্ত লোকে বলে না। হুম। ডিসি ফ্যানরাই নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করে, ঠিক আছে, ওকে। হুম। দ্যাট ইজ লাইক জেমস গান ফ্যান আর স্নাইডার ফ্যান। জেনারেল পপুলাসের কিন্তু ডিসি কে নিয়ে ইন্টারেস্ট খুব কম, ঠিক আছে। এবার ইন্টারনেটে অনেক পেইড ক্যাম্পেইন চলেছে যে জেমস গান ডিসি সেভিওর, কারণ ডেভিড জাজলাভ বলেছে যে ভগবান লিটারালি ওকে নাকি পাঠিয়েছে। তো ডিসি এখন ভগবানের কাছে যাওয়ার মতো তো অবস্থা হয়ে গেছে, ওকে। অফ অল পিপল ডেভিড জাসলাভ। হ্যাঁ, ডেভিড জাজলাভ বলেছে যে গড হ্যাজ সেন্ড জেমস গান। হ্যাঁ রে সোরের বাচ্চা, ও জন্য তো তোর স্যালারি কমে 6 মিলিয়নে এসে গেছে, ঠিক আছে, তুই এবার চুপ কর, ওকে। না, তো এখন যাই তো হোক, স্যালারি ব্যাপার নেই, এখন তো ভালোই টাকা কামাবে, কারণ ডাব্লিউবি তো বিক্রি হবে এখন আস্তে আস্তে। তাহলে যাই হোক। ভাই ডাব্লিউবি, দেখো, এই প্রথম কথা যে ডিসকভারি এখন ডাব্লিউবি থেকে মোটামুটি আলাদা হতে চায়, ওকে। অনেক পুরোপুরি। পেছন মারামারি হয়ে গেছে, এবার পুরোপুরি আলাদা হতে চায়। এবার আলাদা হওয়ার পরে জ্যাজলাভ যেখান থেকে এসেছিল সেই ভাগাড়ে ফেরত গেলে পরে আমি সব থেকে বেশি খুশি হই, ঠিক আছে। তুই তোর ডিসকভারি নিয়ে তুই ডিসকভার কর ভাই, ডিসি তোর দ্বারা হবে না। আর ভুলভাল লোকের হাত দিয়ে ডিসি তো হবেই না। হুম। এবারে চলো, এই এবার হচ্ছে একটা কি ভালো ব্যাপার, জিনিসে কোনো আসি। বাদ দাও। এবার অ্যাভেঞ্জার্স একটা অ্যাভেঞ্জার্স মোটামুটি চলো। ভালো জিনিসে আসি। ইয়েস, অ্যাভেঞ্জার্স না, ডুমস। ওকে, সো ডুমসডে নিয়ে কথাটা তুমি কি কনটেক্সট গুলো দেবে যে ডুমসডেতে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, মানে ব্যাপারটা কি, ডুমসডে ব্যাপারটা কি, কি কেসটা আমি কি? একটা সত্যি কথা বলবো, হ্যাঁ। তোমাকে আমি এই পডকাস্ট শুরুর আগে যে লিঙ্কটা পাঠালাম, হ্যাঁ। ভাই এটা তো পুরো এআই মনে হচ্ছে ভাই। আমি না না সকালবেলা যে কথাটা না বলেছিলাম কি, ভিডিওতে, এটা তো না না এটার কি, সত্যি মনে হচ্ছে। না না এটার কি সিনটা আমি বলছি। এটার ব্যাপারটা হয়েছে তুমি যে ভার্সনটা পেয়েছো, ওই ক্লিনড আপ ভালো গ্রাফিক্স আলা ভার্সন, ওইটা অ্যাকচুয়াল জিনিস নয়। অ্যাকচুয়াল ট্রেলারটা ওই গ্রেনি ভার্সনটাই। এখন কেউ ওইটাকে এআই দিয়ে ক্লিন করে 4K করেছে, যেটা এখন ঘুরে বেড়াচ্ছে। বুঝতে ওকে, পেরেছো? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছো? অরিজিনাল বুঝতে ট্রেলার পেরেছি। যেটা তুমি গ্রেনি দেখেছো, ওটাই ওটাই অরিজিনাল ট্রেলার। এই এই এআই এর জমানাতে না ভাই, লিটারালি বলছি ট্রাস্ট ইস্যুস তো ছিল, ঠিক আছে। হুম। হুম। এতদিন সম্পর্কে ট্রাস্ট ইস্যু ছিল তাই সিনেমা দেখতে আসতাম, এখন সিনেমা ট্রাস্ট ইস্যু দিচ্ছে। ইজ দিস রিয়েল অর ইজ দিস এআই? ভাই কোথায় যাবো ভাই, না, তো কোথায় বেসিক যাবো? কথা বেসিক কথা হলো, দেখো অ্যাভেঞ্জার্স ডুমসডে আমি যতদূর খবর টবর পেলাম, অ্যাভেঞ্জার্স ডুমসডে ব্যাপারটা খুব সিম্পল। অ্যাভেঞ্জার্স ডুমসডে সিনারিওটা হলো যে there is nothing about Avengers Doomsday that doesn't work. Okay, the scenario is যে এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ। হুম। এবার ব্যাপারটা দাঁড়াচ্ছে উইথ অ্যাভেঞ্জার্স ডুমসডে যে 4টে ট্রেলার বেরোবে
ইন 4 উইকস, ঠিক আছে? অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশের সাথে, অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ যেটা জেমস ক্যামেরনের সিনেমা, অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশের সাথে অ্যাটাচ থাকবে অ্যাভেঞ্জার্স ডুমসডে 4টে ট্রেলার, 4 সপ্তাহ ধরে বেরোবে। ফার্স্ট ট্রেলারটা হলো ক্যাপ্টেন আমেরিকার ট্রেলার, সেকেন্ড ট্রেলারটা হলো থরের ট্রেলার, থার্ড ট্রেলারটা হলো ডক্টর ডুমের ট্রেলার, আর ফাইনাল ট্রেলারটা হলো গোটা সিনেমার ফাইনাল রেভেলেশন প্লট নিয়ে ট্রেলার। এইটা হলো 4টে ট্রেলার। আমি কিন্তু অন্য জানি, আমি জানি প্রথমে না, হচ্ছে গিয়ে আমি এখন ক্যাপ্টেন কয়েক আমেরিকা। ঘন্টা আগেও পড়লাম, ওই মিস্টার ফ্যান্টাস্টিকের ব্যাপারটা নেই। আমি এখন কয়েক ঘন্টা ওটা না আগেও থাকলে পড়লাম, পরে আমি খুব খুশি হই, যাক জেনে তাহলে ভালো লাগছে ওটা নেই। ওকে, ওটা নেই। আমি যা বুঝতে পারছি বেসিক্যালি লাস্ট 2 বছরে মোটামুটি মার্ভেল বুঝে গেছে যে ফেজ 4 আর ফেজ 5 মোটামুটি আমাদের কোম্পানি পুরো শেষ করে দিয়েছে। সো দে আর লাইক অনেক হয়েছে, অনেক অনেক করেছি আমরা যা করার, মানে আমরা যা করতে চেয়েছিলাম সেটার ইন্টেনশনটা হয়তো ভালো ছিল, কিন্তু আমরা তো আমেরিকানস, আমরা তো একটু বেশি বুঝি, সেজন্য আমরা একটু বেশি ঢুকাতে গেছি, সেজন্য যা হওয়ার তাই হয়েছে। তো এখন বেসিক্যালি যেটা দাঁড়িয়েছে হলো ওরা এসেনশিয়ালি যা করছে সেটা হলো একটা অ্যাভেঞ্জার্স এন্ড গেমের ডাইরেক্ট সিকুয়েল। ফর অল ইন্টেন্টস এন্ড পারপাসেস এটা অ্যাভেঞ্জার্স এন্ড গেমের ডাইরেক্ট সিকুয়েল। কারণ এই ক্যাপ্টেন আমেরিকার ট্রেলারটা রিয়াল অর ফেক, আই এম প্রিটি শিওর দিস ইজ রিয়াল, ঠিক আছে? ক্যাপ্টেন আমেরিকার এই ট্রেলারটা যেটা দেখাচ্ছে, ঠিক আছে, সেটার মধ্যে দেখাচ্ছে একটা ক্যাপ্টেন আমেরিকার একটা লোক, ক্যাপ্টেন আমেরিকা মানে স্টিভ রজার্স। দিস ইজ নট আওয়ার স্টিভ রজার্স, আই ডোন্ট থিঙ্ক দিস ইজ আওয়ার স্টিভ রজার্স, ঠিক আছে? কারণ আমাদের স্টিভ রজার্স তো বুড়ো হয়ে গেছে, 616 এর স্টিভ রজার্স, ঠিক আছে? আই ডোন্ট থিঙ্ক দিস ইজ আওয়ার স্টিভ রজার্স, আনলেস এই স্টিভ রজার্স এখন মানে টাইমে ফেরত গিয়ে দেখাচ্ছে, হোয়াট এভার বি দ্য সিনারিও, এই স্টিভ রজার্সকে দেখাচ্ছে ও বাইকে করে ফিরছে ঘরের মধ্যে, ঘরে ঢুকছে, ঘরে ঢুকে ও নিজের কস্টিউমটা দেখছে, একটা ইয়ে থেকে বের করে কস্টিউমটা দেখছে, দ্যাট কস্টিউম ইজ দ্য এন্ড গেমের কস্টিউম, ঠিক আছে? দ্যাট কস্টিউম ইজ দ্য এন্ড গেমের কস্টিউম। তারপরে ও একটা বাচ্চাকে ধরছে, সে বাচ্চাটা আই এম প্রিটি শিওর ইজ হিজ সান বা হোয়াট এভার ইট ইজ হিজ সান, ঠিক আছে? এইখানে ট্রেলারটা শেষ হচ্ছে, ট্রেলারটা শেষ হওয়ার সময় লিখছে স্টিভ রজার্স উইল রিটার্ন ইন অ্যাভেঞ্জার্স ডুমসডে, নট ক্যাপ্টেন আমেরিকা, স্টিভ রজার্স উইল রিটার্ন ইন অ্যাভেঞ্জার্স ডুমসডে, ঠিক আছে? নেক্সট যে ট্রেলারটা থরের যে ট্রেলারটা সেটা আমরা দেখিনি, সেটা লিক করেনি, কিন্তু সেটা ডেসক্রিপশন আমরা পেয়েছি, উইচ ইজ বেসিক্যালি টেলিং আস যে থর বসে আছে ওয়াল ট্রির সামনে বা কোথাও, অ্যান্ড হি ইজ প্রেইং টু ওডিন টু সেভ হিজ ডটার। লোকেরা যদি না জানে আমি বলে রাখি, থর লাভ এন্ড থান্ডার বলে একটা অত্যন্ত বেকার সিনেমা বেরিয়েছিল টাইকা ওয়াইটিটির। সেই সিনেমাটার শেষে থর একটা মেয়েকে বাঁচায়, যে মেয়েটার নাম আমি হচ্ছে একটা লাভ। ছোট্ট ইন্টারাপশন হ্যাঁ, করবো। বলো। হ্যাঁ, হলিউডকে যদি নিজের সুপার হিরো জনরাকে সিরিয়াস সিনসিয়ার ওয়েতে প্রেজেন্ট যদি করতে হয়, হুম, তাহলে একটা মাদারচোদকে অলরেডি ব্ল্যাকলিস্ট করা হয়ে গেছে, দ্যাট ইজ ফাকিং জস উইডেন। আর দুটোকে চিরকালের মতো অন্ধকূপে পাঠাতে হবে। একটার নাম হচ্ছে গিয়ে তাইকা খাঙ্কির ছেলে ওয়াটিটি, আর একটা হচ্ছে গিয়ে জারামস গান, আই মিন জেমস গান। হুম, এদের তিনজনকে না গাঁটারে পাঠাও, যেখানে এরা ডিজার্ভ করে, সেখানে বসে এরা পানু বানাক, এরা অ্যাডাল্ট ব্ল্যাক কমেডি সেক্স কমেডি বানাক, এরা এটারই যোগ্যতা রাখে। আমার তো প্লিজ কন্টিনিউ। এনিওয়ে, তো থরের ব্যাপারটা আমি যা বুঝতে পারছি যে থর ইজ বেসিক্যালি প্রেইং যে ওর বাচ্চাটাকে নাকি পাওয়া যায়, ঠিক আছে? বাচ্চাটাকে যাতে পাওয়া যায়। খুব ইন্টারেস্টিং দুটো থিং। ক্যাপ্টেন আমেরিকাকে দেখাচ্ছে একটা বাচ্চা ছেলেকে নিয়ে বসে আছে, থরের ক্ষেত্রে দেখাচ্ছে ওর মেয়ে মিসিং। ফার্স্ট টাইম আমরা যখন ডক্টর ডুমকে দেখি সেটা ফ্যান্টাস্টিক ফোরের শেষের দিকে, সেখানে ও কিন্তু ফ্র্যাঙ্কলিন রিচার্ডসকে ধরছে। 3টে বাচ্চার কিডন্যাপিং হচ্ছে, 2টো বাচ্চার কিডন্যাপিং কিন্তু হচ্ছে, ডুম মাইট বি ডিরেক্টলি ইনভলভড। স্টিভ রজার্সের বাচ্চাটা দেখাচ্ছে মানে সামথিং অর দ্য আদার ইজ গোয়িং টু হ্যাপেন, আমি এটা ধরে নিচ্ছি। বাচ্চা কিডন্যাপিং হচ্ছে, ভেরি উইয়ার্ড। আমি তোমাকে বলবো, দেখো মার্ভেলের তো বাচ্চা নিয়ে আর বাবা নিয়ে তারা ফেটিস তো আছে। হুম, ওয়ান্ডার বাচ্চা নিয়ে গোটা তো ওই মাল্টিভার্সাল মাম্বো হুম, জাম্বো হুম, যা হচ্ছে। হুম, আয়রন ম্যানের বাচ্চা নিয়ে এন্ড গেম হয়েছে, যে ওর হুম, বাচ্চার ফিউচার যাতে সেফ হয়।
হুম এইবার হচ্ছে কি যে ডুমের বাচ্চা, রিডিডালদের বাচ্চা, ক্যাপ্টেন আমেরিকার বাচ্চা আর থরের বাচ্চা নিয়ে হচ্ছে গিয়ে মেন জিনিসপত্র হবে। আই হুম থিঙ্ক ডুমের নিজের ফ্যামিলিকে সেভ করার জন্য বা নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য মাল্টিভার্সের কিছু পার্ট বা মাল্টিভার্স হয়তো গোটা ধ্বংস করতে হবে। আর হুম এরা বিলাইট যে না ভাই আমাদের বাচ্চাদের, তোমার বাচ্চা বাচ্চা আমাদের বাচ্চা বাচ্চা নয়, তো হুম বাচ্চা বাঁচাতে বাবাদের লড়াই। মার্বেলের দুটো জনরে, হুম যে নয় বাবা ভিলেন নয় মা বাচ্চা বাঁচাচ্ছে, দুটো হুম জনরেকে তুমি এক জায়গাতে যতটা লেম্যান ল্যাঙ্গুয়েজে হোক তুমি, না আমি এটা খিল্লির ছলে বললাম তো, হয়তো দেখা গেল যে এটাই হলো, হুম ঠিক আছে। would be কারণ entirely আলটিমেটলি দেখো possible. ডিজনি, ডিজনি আলটিমেটলি সিনেমা বেচে ফ্যামিলিদের কাছে, হুম যে বাচ্চারা আমাদের সুপার হিরো সিনেমা দেখে বাপ মাকে বলবে চলো আমাকে অ্যাভেঞ্জার দেখাতে নিয়ে চলো। হুম ডিজনির এন্ড গেম এর থেকে বেশি কোনোদিনই কোনো কিছু ছিল না। হুম অ্যান্ড স্টোরি গুলো এতটা এপিক হয় বা এই ক্যারেক্টার গুলোকে আমরা এমন ভাবে ভালোবাসি যে মনে হয় এর রক্ত মাংসের ক্যারেক্টার, এটার ওপর দিয়ে তো চলছে। এবারে এটা বাদ দিয়ে আর কিছু, কারণ ডিজনি কোনোদিনও ম্যাচিওর সিনসিয়ার স্টোরি টেলিং মানে একটু অ্যাডাল্ট ধরনের করেনি। ওরা এই বেসিক গল্পগুলোকেই খুব মানে মানে সিনসিয়ার ওয়েতে আর যা এনেছে, আর যেরকম যাই বা আর যাই বা এমএনএম। ম্যাচিওর অ্যাডাল্ট জিনিসপত্র বেরিয়েছে ফ্রম ডিজনিস পোর্টফোলিও, সেগুলো মোস্টলি কিন্তু স্ট্রিমিং এ কেস ইন পয়েন্ট আমার সব থেকে বড় এক্সাম্পল হলো স্টার ওয়ার্স এর অ্যান্ডর টিভি শোটা, ওয়ান অফ দ্য মোস্ট ম্যাচিওর টিভি শো এভার মেড ফ্রম ডিজনি, এবং সেটা স্ট্রিমিং। কেন তুমি ডেয়ার ডেভিল কে বলবে না? হ্যাঁ ডেয়ার ডেয়ার ডেভিল ইজ ডেভিল নট ম্যাচিওর। হ্যাঁ ডেয়ার ডেভিল স্ট্রিমিং, ডেয়ার ডেভিল ইজ অলসো স্ট্রিমিং, সব স্ট্রিমিং। থিয়েটারে কিন্তু নেই। থিয়েটারের যদি ক্লোজেস্ট থিং টু থিয়েট্রিক্যাল রিলিজ সেটা 2025 সালে বেরিয়েছে, সেটা হলো প্রেডেটর ব্যাডল্যান্ডস। প্রচন্ড ভায়োলেন্ট, কিন্তু সেই ভায়োলেন্সটাও হিউম্যান ব্লাডটার ভায়োলেন্স নয়, অন্যান্য এলিয়েন্সদের মধ্যে ভায়োলেন্স। সো দ্যাটস হোয়াট ইট ইজ। নো মাই থিং ইজ, আমার স্বর্ণজ্যোতি আর কি ছলে মারছে, বাট এই কিডসদের প্রতি একটা মানে এমফাসিস, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। ইট কুড এন্টায়ারলি বি পসিবল দ্যাট দ্য কিডস আর ডিরেক্টলি ইনভলভড, ঠিক আছে। আর আমি আই এম মোর কিউরিয়াস টু নো যে ডক্টর ডুমের এখানে গল্পটা কি। বাট আমি এখানে ভেরি শিওর যে ইফ রুসো ব্রাদার্সরা যে এসছে, আমি রুসো ব্রাদার্সদের বেসিক পয়েন্টটা আমি বুঝে গেছি। ওরা কিন্তু পুরো গল্পটার যে তিনটে মেন লিড, ওই তিনটে মেন লিড কিন্তু ফিরিয়ে দিল ওই তিনজনের মুখেই, হেমসওয়ার্থ, এভান্স আর ডাউনি। এই তিনজনকেই কিন্তু করে দিল আবার, এক্সেপ্ট ডাউনি এখন ভিলেন। এবং আমি তোমাকে বলছি যে এখন ডাউনি ভার্সেস থর আর ক্যাপ্টেন আমেরিকা আমরা দেখতে পেতে চলেছি, হুম যেটা মানে লাইক দেখো সিভিল ওয়ারে যেটা হয়েছিল ওটা রিয়েলি একটা মানে প্লে ডেট টাইপের থিং, ঠিক আছে, একদম কিন্ডার গার্ডেন মার্কা একটা জিনিস। হুম এটা আমরা সিরিয়াস কিছু দেখতে পেতে চলেছি, এবং এর মধ্যে যদি দেখায় যে যদিও আয়রন ম্যান মরে গেছে কিন্তু কোনো একটা ভেরিয়েন্ট ফেরত এলো আয়রন ম্যানের বা কিছু হলো, আমার মনে হয় না টম ক্রুজকে নিয়ে রিউমোর গুলো আর এবার হবে। কিন্তু না না, মার্বেলের এসব সিনেমা হবে তো, না, এসব হবে না। মার্বেলের সিনেমা এবং ইন্ডিয়ান ইউটিউবারদের কোনো বিশ্বাস নেই, এরা নতুন নতুন থিওরি নিয়ে এসে पता है दोस्तों इसमें ये हुआ था अगर ऐसा हो जाए तो, হুম অডিয়েন্সকে চু বানানোর জন্য অনেক হিন্দি ইউটিউবাররা বসে তো আছে। হুম তো ওসব কি হবে না। কি কি থিওরি আসবে উই ডোন্ট নো। আর দেখো কেভিন ফাইগি মোটামুটি কমিক্স টমিক্স পছন্দ করে না, কমিক বোর্ড আর্টিস্টদেরও মানে পাতে ফেলার যোগ্য বলেও মনে করে না, হুইচ ইজ আ ভেরি ব্যাড থিং। বাট যাই হোক, মার্বেল নিয়ে আমি বদার্ডি নিয়ে ওরা কিভাবে হ্যান্ডেল করছে কি করছে না করছে, ঠিক আছে, ওরা অ্যাটলিস্ট জেমস গানকে লাত মেরে অ্যাটলিস্ট ফেলে তো দিয়েছে। নাও দ্য থিং ইজ যে ভাই এবার দেখা যাক যে কি হয়। এবার দেখো এই সিনেমাতে আমার এক্সপেকটেশন বা স্টোরি লেভেল বা প্রেডিকশন, আমি অতটাও ইনভেস্টেড নই, ট্রুলি স্পিকিং আমি অতটা ইনভেস্টেড নই। স্পাইডারম্যান বাদ দিয়ে কোনো সিনেমা নিয়ে আমি বিশাল একটা যে হাইপার সেরকম কিছু নেই, কিন্তু আরেকটা আমি ইম্পর্টেন্ট আজকে জিনিস, যখন আমি ছোট্ট ইন্টারাপশন করছি, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা মনে হয় তুই আর আমি কথা বলছিলাম, এই সিনেমাটাকে কিন্তু ওরা বেশি কমপ্লিকেটেড করবে না, কারণ না এট না দ্য না এন্ড না, অফ ওরা দ্য ডে করবে ওদের না, টাকা কামাতে হবে, ওরা ওদের টাকা বেসিক্যালি। কামাতে হবে। আর বেসিক্যালি ওরা লাস্ট 2 বছরে যা বার করেছে, ওরা নো ওয়ে হোম বাদ দিয়ে বাকি সবকিছু ওরা কাইন্ড অফ রিগ্রেটই করে।
হুম, দিস ইজ লাইক আ রিসেট উইদাউট মানে উইদাউট উইদাউট কলিং ইট অ্যাজ বলা, সাচ। ঠিক হুম, আছে? এটাকে মেনশন না করে, কারণ ওরা তো ডিসির মতো উদ্গান্ড নয় যে কিছু হলে পরে আমরা রিবুট মারছি, ভিডিও ফাইলের সবাই থাকবে বাকি সবাই বেরিয়ে যাবে, ওরা তো ওরকম টাইপের নয়। কিছু না বলে চুপচাপ রিসেট করে দাও, কারণ ওরা জানে যে পাবলিকের ইন্টারেস্ট কোন পয়েন্টে গিয়ে শেষ হয়েছে, সেখান থেকেই কন্টিনিউ করো, সেই ভাবটা কে তুমি ফিরিয়ে তুমি নিয়ে আসো। কারণ দেখো, এন্ড গেম আমার যতদূর মনে আছে প্রথম 3 দিনে 1 বিলিয়ন কামিয়েছিল। হুম। ডুমসডে সেটা হয়তো করতে পারবে না, বাট সিমিলার লেভেলের কিছু একটা যাবে, ডুমসডে যতক্ষণে জেনারেল যদি অডিয়েন্স গন্ধ পাবে। যদি গল্পটা যদি এরকমই করে যে ডক্টর ডুমের সব থেকে বড় ভিলেন বা ডক্টর ডুম হওয়ার পিছনের কারণ হলো স্টিভ রজার্স, সামথিং অফ দ্যাট সর্ট, গল্পটা যদি ওরকম ভাবে ফাঁদে ফেলে দেয়, ঠিক আছে, যে স্টিভ রজার্স ইজ ডাইরেক্টলি ইনভলভ উইথ দ্য ক্রিয়েশন অফ দিস ভার্জন অফ ডক্টর ডুম, তাহলে কিন্তু পুরো স্ট্রাগলটা মোটামুটি মানে স্টিভ রজার্স ভার্সেস কোট আনকোট আয়রন ম্যান ডক্টর ডুম বেসিক্যালি হ্যাঁ, সেটাই আবার হয়ে যাবে। এবং আমি রিয়েলি বলছি হল ফল পুরো ফেটে যাবে, ঠিক আছে? হুম, কারণ দেখো এই ক্যারেক্টার গুলো এখন এমন হয়ে গেছে না, হুম, পাবলিক এত বেশি পাগল হয়ে গেছে এই ঝাটের ফ্যান্টাস্টিক ফোর বলি বা থান্ডারবোল্ট বলি বা ওই প্রোপাগান্ডা ব্ল্যাক আমেরিকা বলি, মানে ক্যাপ্টেন আমেরিকা বলি, ঠিক আছে? পাবলিক এত ফেড আপ হয়ে গেছে না এই ফালতু ডাইভার্সিটির নামে, ইনক্লুসিভিটির নামে যা খুশি তাই। রিয়েলি বলছি, এই যাদেরকে জায়গা দেওয়া হয়েছিল এরা কেউ নিজের যোগ্যতা যে দিয়ে, দেখো আজকে আমার টাইম বলে আমি এলাম কোনো জায়গায়, কেউ আমাকে অ্যাকসেপ্ট করবে না, আমাকে মনটা জিততে হবে, ঠিক আছে? আমি আজকে একটা ঘরে ঢুকে বললাম যে এটা আমার অধিকার, এবার আমাকে অ্যাকসেপ্ট করে নাও। এটা মার্ভেলের আগের সব সিনেমার সঙ্গে হয়েছে, যে তুমি অ্যাকসেপ্ট করে নাও যে স্যাম উইলসন এবার ক্যাপ্টেন আমেরিকা, তুমি অ্যাকসেপ্ট করে নাও শি হাল্ক হাল্কের থেকেও পাওয়ারফুল, তুমি অ্যাকসেপ্ট করে নাও দিস অ্যান্ড দ্যাট অ্যান্ড ব্লা ব্লা ব্লা, আর্ন করা, ঠিক আছে? কারণ দেখো এই ক্যারেক্টার গুলো সহজে কিন্তু আমাদের মনে জায়গা কিন্তু পায়নি। আয়রন ম্যানকে নিজেকে স্যাক্রিফাইস করতে হয়েছে, ক্যাপ্টেন আমেরিকাকে উইন্টার সোলজার করতে হয়েছে, থরকে র্যাগনারক করতে হয়েছে, তারপর গিয়ে ভাই এরা আমাদের বুকে ঢুকেছে যে ভাই এই ক্যারেক্টার গুলোকে আমরা ভালোবাসি, আমরা এদের সাথে বড় হয়েছি। এবার এই ইমোশন তৈরি করার জন্য যতটা সময় বা যতটা যোগ্যতা বা যতটা এফোর্টের দরকার ছিল, মার্ভেলও সেটা করতে পারেনি। আর যে সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেসের এখন মার্ভেলে ইম্পর্টেন্ট রোল প্লে করছে, যেরকম ধরো মিস্টার ফ্যান্টাস্টিক, একটা চমু একখানা অ্যাক্টর, ঠিক আছে? ওকে, এবং ওই ঢপের ওই তো ফ্যান্টাস্টিক ফোর গোটা সিনেমাটা ঢপে, এরা কিন্তু মন জয় করতে পারেনি, ওই জন্য এদেরকে দিয়ে হবে না, জাস্ট হবে না। এদেরকে কাটাও, অজিদেরকে ফেরত নিয়ে আসো, অজিদেরকে দেখে অ্যাটলিস্ট লোকে আসবে। গল্প তুমি যা দেবে তুমি দাও, কিন্তু অজিদেরকে দেখে লোকে অ্যাটলিস্ট ফেরত আসবে, এবং আমি কারণ খুব একটা এটা ওগুলো, ওদেরই এবং জায়গা। আমি একটা কথা বলবো, আমি খুব একটা অবাক হব না ডুমসডে যতই বড় কাস্টিং করুক না সিনেমাটা, আমি খুব একটা অবাক হব না যদি সিনেমাটা অ্যাকচুয়ালি খুব ছোট হয়, মানে সিনেমাটার হ্যাঁ, অ্যাকচুয়ালি স্কোপটা যদি খুব ছোট হয়, সিনেমাটার স্কোপটা হয়তো ওই তিনজনের মধ্যেই মেন স্কোপ, মেন মেন ইমোশনাল স্কোপ স্কোপের হলো ওই 3 জনের তিনজনের। মধ্যে। আর তুমি দেখবে এক্সমেনটা যেহেতু ওরা $82 বিলিয়ন দিয়ে কিনেছে, এক্সমেন নিয়ে কিছু মাম্বো জাম্বো হয়তো রাখবে, হুম, কিন্তু হুম, এই ঢপের এই ফ্যান্টাস্টিক ফোর আর এই থান্ডারবোল্ট এদেরকে তুমি দেখবে এদেরকে বেশি স্পেস ওরা দেবে না। না, ওকে, আমারও মনে হচ্ছে না, ঠিক আছে? আমারও মনে হচ্ছে না আমার তো ভাই। রিয়েলি, আমি তো সব থেকে খুশি হব শুরুতেই যদি পেড্রো পাস্কালের ক্যারেক্টার মানে মিস্টার ফ্যান্টাসি মেরে যদি দেয়, ঠিক আছে? ওকে, ওই আর মনে হয় লোমড়িকে না শুরুতে সেটা হবে। উড়িয়ে দিক, আমি ভীষণ খুশি হব, ঠিক আছে? আমার মনে হয় না সেটা সেটা হয়তো হবে না, হ্যাঁ, সেটা হয়তো হবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে ভাই মার্বেলের এবারটা বোঝা উচিত, আমরা অনেক জিছিয়ে নিয়েছি, যা পাবলিক খেতে দেয় তাই পাবলিককে দিই, ঠিক আছে? দিয়ে শেষ করি, মানে শেষ তো হবে না, কারণ কেভিন ফেইগি বহু আগে বলেছিল যে 2028 অব্দি নাকি ওদের 44টা সিনেমা নাকি প্ল্যান করা আছে, না হুম। 54টা সিনেমা, কে জানে, হোয়াট এভার। তো আর সব থেকে বড় ব্যাপার হলো তুমি ডুমসডে তে যা ইচ্ছা তাই করো, ডুমসডে তো আমরাও জানি কিভাবে শেষ হচ্ছে, কারণ সিক্রেট ওয়ার্স আসছে। ডুমসডে আমরাও জানি কিভাবে শেষ হচ্ছে, হ্যাঁ, কোনো সন্দেহ নেই, আমরাও খুব ভালো করেই জানি ডুমসডে কি করে শেষ হচ্ছে। তো এবার ডুমসডে ডুমসডে গল্প তুমি ছোটখাটোই রাখো, কারণ সিক্রেট ওয়ার্সে তারপরে তুমি যা ইচ্ছা তাই করো, সিক্রেট ওয়ার্সে কোনো অসুবিধা নেই, সিক্রেট ওয়ার্সে মোটামুটি ক্যামিওর ঝর্ণা বইয়ে দাও, কোনো যায় আসে না। সিক্রেট ওয়ার্সে মোটামুটি মাল্টিভার্সাল ভ্যারিয়েন্ট ভরিয়ে দেবে সব।
সিক্রেট ভার্সে টোবি ম্যাগুয়ার আসবে, হিউ জ্যাকম্যান আসবে, অ্যান্ড্রু গারফিল্ড আসবে, টম হল্যান্ড আসবে, যাকে পাবে তাকে ঢোকাবে, সব কটাদেরকে ঢোকাবে মোটামুটি উইথ দ্য এবং কাস্ট। সেটা ঢোকাক। আমি আমি রিয়েলি বলছি, দেখো মার্ভেলের সবাই তো মানে সবার ক্যারেক্টার রাইট তো আছে। ওই হাল্ক আর ওই নেমোর বাদ দিয়ে যাই হোক, এনিওয়ে। তো ভাই স্পাইডারম্যানকে রাখো, এক্সম্যানকে ইম্পর্টেন্স দাও, মার্ভেলের ওজি ক্যারেক্টার গুলোকেই কোনো না কোনো ফর্মে ফেরত নিয়ে আসো। আর এই যত এই আবাল ছাওয়াল যত এই ক্যাপ্টেন আমেরিকা, মানে আমি ফ্যালকনের কথা বলছি, এই ক্যাপ্টেন আমেরিকা, তারপর এই এই থান্ডারবোল্ট, এই ফ্যান্টাস্টিক ফোর, এদের কোনোদিন যোগ্যতা ছিল না, হবেও না। ক্যাপ্টেন মার্ভেল তো পুরোপুরি আউট, শি হাল্ক আর ক্যাপ্টেন মার্ভেল তো কোথাও থাকবে না, বলেই দিয়েছে, ঠিক আছে। এদেরকে একদম পুরোপুরি কাটাও। মুন নাইটের অ্যাক্টরের সাথে ডিজনির তো লাফড়া হয়েই গেছে, ঠিক আছে। মুন নাইটও আর আসছে না which is কোনোদিন, very ঠিক আছে। which is very sad, কারণ আমার শোটা খুব একটা খারাপ লাগেনি, আর অ্যাক্টরটা জেনুইনলি খুব ভালো অ্যাক্টর, খুব খারাপই লাগে ব্যাপারটা, মানে লাফড়াটা যে আমি বলছি না লাফড়াটা যে লেগেছে সেটা ডিসার্ভিস একটা লাফড়া, লাফড়াটা খুব লেজিটিমেট লাফড়া, আমি থাকলে আমিও লাফড়া করতাম ভাই। স্টার ওয়ার্সে ওইভাবে ওয়েস্ট করেছো তুমি ওকে, তারপর তুমি মুন নাইটে ওইভাবে ওয়েস্ট করেছো, তার উপরে আমেরিকা যা করছে, ও ভাই লাফড়া, খুব লেজিটিমেট লাফড়া, ও ঠিক আছে, ম্যাটার করে না। But ইয়া, তো সবকিছু মিলিয়ে তুমি বাদই তুমি দাও, ঠিক আছে, চলে গেছে। তুমি নতুন ওজি ক্যারেক্টার বলতে শুধুমাত্র স্পাইডারম্যান আর ডক্টর স্ট্রেঞ্জকেই তৈরি করতে পেরেছো। ব্ল্যাক প্যান্থারও মোটামুটি শুনছিলাম তো বোধহয় রিকাস্ট তো বোধহয় ওরা করবে না, রিকাস্ট ঠিক হবে, আছে। রিকাস্ট না না হবে হবে, মানে ব্ল্যাক প্যান্থার ওভাবে রিকাস্ট হবে না, ওই ব্ল্যাক প্যান্থারের ছেলেটা আর কি বড় অবস্থায় আসবে, ড্যামসন ইডরিস মোস্ট প্রবাবলি হবে, যতদূর আমি বুঝতে পারছি এখন। আর ওই ড্যামসন ইডরিস বল বল বল, সি অ্যাভেঞ্জার্স না ফিমেল ফোর্স না কি ফোর্স, এ ফোর্স, ওসব এ বাদ ফোর্স। দাও ভাই, ঠিক আছে। ওসব ওসব বাদ দাও, অনেক দেখে নিয়েছি, ঠিক আছে, ওকে সব বাদ দাও, না না কি হয়ে গেছে না না তোমাদের কি যা করার। বলতো, না না কি বলতো, ব্যাপারটা কিছুই না, ব্যাপারগুলো না, এগুলো না সব কটা খুব ইন্টারেস্টিং আইডিয়া, কিন্তু এক্সিকিউশন করতে না একটু দরকার, একটু ঠিকঠাক ভাবনা চিন্তা করতে। সব থেকে বড় না না, ব্যাপার হলো আমার এক্সিকিউটটা সব থেকে তুমি সব আমাকে থেকে বলো না, বাজে, এক্সিকিউটটা করবে কাদের জন্য? তুমি না না আমাকে এক বলো না, এক্সিকিউটটা করবে কাদের জন্য? সব থেকে বাজে পোটেনশিয়াল বাজেভাবে এক্সিকিউশন কোথায় হয়েছে বলবো? সব থেকে বাজেভাবে পোটেনশিয়াল এক্সিকিউশন হয়েছে একটা সিনেমাতে, সেটা হলো শ্যাংচি অ্যান্ড দ্য লেজেন্ড অফ দ্য টেন রিংস। তার কারণ শ্যাংচি সিনেমাটা পুরোপুরি একটা এশিয়ান অডিয়েন্সের জন্য তৈরি করেছে, এশিয়ান কাস্ট, সব ঠিক আছে, আমার খুব আই অ্যাপ্রুভ। শ্যাংচির যে ভিলেনটা, সেটা প্লে করছে দ্য গ্রেট টনি লিয়াং। ওই সিনেমাতে ওই যে পারফরমেন্স দিয়েছে টনি লিয়াং, ওই সিনেমাটা উতরেছে সিম্পলি বিকজ অফ টনি লিয়াং, অন্য কোনো কারণ নেই। মাই বিগেস্ট প্রবলেম ইজ তুমি শাংচি এমন একটা লোককে কাস্ট করেছো যে অ্যাক্টিং করতে পারে না, ওটা একটা অ্যাক্টিং করতে অ্যাক্টরও পারে না, নয়। প্লাস বেশি কথা বলে, ঠিক আছে, বেশি কথা বলে। ডিজনির এবার থেকে উচিত না এই সমস্ত অ্যাক্টিভিস্ট টাইপ মালগুলোকে না নেওয়া, যার অ্যাক্টিং এর সাথে মতলব আছে, যা মোটামুটি প্রেজেন্টেবল, এভাবেই হলিউড চিরকাল অপারেট করেছে, তাদেরকে নাও। বেশি কথা বলে দিস ইজ আওয়ার টাইম, উই আর গোনা ডু দিস অ্যান্ড উই আর গোনা ডু দ্যাট, কিন্তু আমি অ্যাক্টিং করতে পারি না, আমাকে এত আগলি দেখতে যায় চায়নাতে, ভাই আমার ফেসিয়াল ফিচার ম্যাচ করে না বলে আমাকে কাজ করে না, কিন্তু এখানে আমি গাজোয়ারি করে ঢুকবো আর চারটে জ্ঞান দেবো লোককে, ঠিক আছে। দিস ইজ আওয়ার টাইম না, ওই দিস ইজ আওয়ার টাইম ভাই পেছনে গুজে নিয়ে তুমি যেই পদ্মপাতা থেকে এসছো তুমি চলে যাও ভাই, সিম্পল কথা। তুমি এখানে অ্যাক্টিং করতে এসছো, তুমি এখানে রেবেলিয়ন করতে আসুনি, আর তুমি জ্ঞান মারতে আসুনি লোকে কি দেখতে চায় লোকে কি দেখতে চায় না। নিজেকে প্রমাণ করো, তাহলে তোমাকে নিয়ে কেউ কথা ওঠাবে না, বাট নিজেকে প্রমাণ না করে চারটে অ্যাটিটিউড, ঠিক আছে, ওকে, চলে না ভাই ওসব, সিম্পল কথা। কারণ তুই লেজিটিমেট তো চাইনিজ অ্যাক্টরকে তুই আনতে পারবি না, তুই তো আলটিমেটলি চাইনিজ আমেরিকান লোকজনদেরই আনছিস, চাইনিজ আমেরিকান লোকজনদেরই তোকে যদি খুঁজতে হয়। আমি তোমাকে বলছি ওই ছেলেটার নামটা আমি জানি না, আমি তোমাকে রেফারেন্স দিচ্ছি। ওর একটা বোধহয় ব্রুসলির একটা কিছুটা শো করতো বা সামথিং কিছু। ওয়ারিয়ার ওয়ারিয়র, বুঝেছি। এক্স্যাক্টলি, ও বোধহয় এই স্ট্রিট ফাইটার সিনেমাতেও বোধহয় কোন একটা রোল বোধহয় করছে। দুর্দান্ত অভিনেতা, হ্যাঁ অ্যান্ড্রু কোজি। ভাই, তুমি ওকে ভাই, ভাই এই এই মালটাকে তো এই শিমুলিউ না কি, আমি তো স্যাংচির কমিক তো পড়েছি, এই মালটাকে তো স্যাংচির মতো দেখতে পর্যন্ত না। আর এই অ্যান্ড্রু গোজি ছেলেটাকে তো স্যাংচির মতো দেখতে ভাই, ওকে অ্যান্ড্রু কোজি দেখতেও সেরকম। ভাই, অ্যান্ড্রু কোজি কি অভিনয় আর কি অ্যাকশন করতে পারে, ওই ব্রুসলি শোটা দেখলে এক্স্যাক্টলি, বুঝবি।
এক্স্যাক্টলি ভালো অভিনয় করতে পারে, ভালো অ্যাকশন করতে পারে, তুমি ওকে না নিয়ে সিমুলিউ মালটাকে তুমি নিয়েছিলে কেন ইন দ্য ফার্স্ট প্লেস? ঠিক আছে, জল আইনের অবস্থা আমার থেকেও খারাপ, আরে এত ফাটায়, ঠিক আছে ভাই, ভাই চুপ কর না ভাই, তোদের বিদ্রোহ আর তোদের বিপ্লব তোরা হলিউডে নিজের জায়গা করতে এসেছিস, যতগুলো মানে ওই স্নো হোয়াইট থেকে শুরু করে তারপরে এই একটা কি জলপরি না কি ছিল না ডিজনির, মারবেড না কি থেকে শুরু করে, ঠিক আছে, লিটল মারমেড হ্যাঁ লিটল মার্মেড, ভাই তোদের উই আর হিয়ার ফর এন্টারটেইনমেন্ট, তোদের বিদ্রোহ আর তোদের প্রেজেন্টেশন দেখতে আসনি, ঠিক আছে। তাও আমি বলবো স্নো হোয়াইট মানে ইউ মিন রেচেল জেগলার, তাও আমি বলবো রেচেল জেগলার ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস, লেজিটিমেটলি ভেরি গুড অ্যাক্ট্রেস। ওই গ্যাল গ্যাডটের সাথে যে ঝামেলাটা হয়েছে, আই ওয়াজ ফুললি ইন সাপোর্ট উইথ রেচেল জেগলার। গ্যাল গ্যাডট অ্যাক্টিংও করতে পারে না, ও একমাত্র একটা সিনেমা অ্যাক্টিং করেছিল, সেটা আমি হলো ওয়ান্ডার আমি ওম্যান রেচেল 1। আমি রেচেল যেগুলা নিয়ে আমি এখানে কিছু বলবো না, ওর তো সাথে আমার ঝামেলা হয়ে যাবে। ও হুম, যেরকম কথাবার্তা বলে বা ওর যেরকম অ্যাটিটিউড, গ্যাল গ্যাডটের ভাই দোষ একটাই, যে গ্যাল গ্যাডট ভাই প্রফেশনাল, এবং তুমি ওকে নিয়ে ফালতু কথা বললে পরে ওর কেন রেসপন্ড করবে? হুম, ওর কি দায় পড়েছে ভাই, ঠিক আছে। এখন তোমার প্যালেস্টাইন ইসরায়েল নিয়ে মারাতে যদি হয়, তো তুমি ঠিক জায়গায় গিয়ে তুমি মারাও না, তোমার কোস্টারের সামনে ভাই তুমি কি কোএক্সিস্টেন্স ব্যাপারটা কি বুঝতে পারো না? না, আর সব থেকে বড় কথা, আমি প্যালেস্টাইন ইসরায়েলে আমি ঢুকতেই চাই না এই ইয়েতে দাঁড়িয়ে। না র্যাচেল না জেগরারের যে দরকারই অ্যাটিটিউড নেই। প্রবলেম আছে, ঠিক আছে, ওর যা ইন্টারভিউ আর ওর যা কথাবার্তা, তুমি তারপর ওকে কি করে কোন মুখে সাপোর্ট করো আই ডোন্ট নো, বাট আমি তো ভাই করতে পারছি না, ঠিক আছে, ওকে। তো আমার তোমার স্ট্যান্ড এখানে পুরোপুরি আলাদা। হ্যাঁ দেখো হ্যাঁ, এই না না, ট্যালেন্টেড maybe, হোক, হ্যাঁ, অ্যাটিটিউড ইস্যু রেখো না। আর হুম, সব জায়গা তোমার বিপ্লবের জায়গা না। দুদিন আগে আমি দেখছি আমাদের এখানে কিছু আওয়াল ছাওয়াল এইচপির ল্যাপটপ নিয়ে বেরিয়েছে, এইচপির এই আসলে ওদেরকে সাহায্য করছে, এইচপির ল্যাপটপ বর্জন করুন। হুম, শুয়োরের বাচ্চা, আমি যদি তোর মতো বিপ্লব করি আর এইচপির ল্যাপটপ বর্জন করে, আমার চাকরি চলে যাবে, আমার বাপ মাকে কে খাওয়াবে? তুই। কথায় কথায় ক্যাপিটালিজমকে গালাগাল দিলে পরে হয় না। আমাকে কেউ 2 পয়সা দিয়ে করবে না যে নাও ভাই খাও, 2 পয়সা দিচ্ছি তোমাকে, ঠিক আছে। তবে রেচেল জায়গায় বাল ছাড়লো, ঠিক আছে। যাই হোক, যাই, এনিওয়ে, মেন টপিক হচ্ছে কি যে আমি ডুমসডে নিয়ে একটু হলেও আমি এক্সাইটেড বিকজ অফ দ্যাট ফাকিং মিউজিক অ্যান্ড ক্যাপ্টেন আমেরিকা। মানে আমি যে স্টিভ রজার্সকে এত ভালোবাসি ভাই, আমি আমি ভাই কালকে রাত্রিবেলা না পরশু রাত্রিবেলা আমি রিয়েলাইজ করলাম, ঠিক আছে, ওকে, আজকে তো আমি ভিডিওটা ড্রপ করেছি হুম। ভাই, অন্যই লেভেলের একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো এই হচ্ছে কি মেন ব্যাপার। না, আমার মনে হয় দেখো, আমার একটা জিনিস নিয়েই খারাপ লাগে, যে আমি বুঝতে পারছি যে তোমরা গল্পটাকে এই তিনজনের সাথে রিকনটেক্সচুয়ালাইজ করছো, তার চক্করে রবার্ট ডাউনি জুনিয়রকে ফেরতও আনছো, সব ঠিক আছে। মাঝখান থেকে কি হচ্ছে? মাঝখান থেকে কিছুই না, মাঝখান থেকে ডক্টর ডুম যে একটা ফ্যান্টাস্টিক ফোর এর ভিলেন, অ্যান্ড আ ভেরি গুড ফ্যান্টাস্টিক ফোর ভিলেন, সেইটাই কিন্তু আর হচ্ছে না, উইচ ইজ জাস্ট স্যাড, লস্ট অপরচুনিটি, না, হুইচ ইজ ভেরি মাচ রিয়েলি লস্ট। অ্যাকচুয়ালি নট স্যাড। ইট ইজ আমরা এটা স্যাড। হলিউডে অলরেডি জানা, ইট ইজ নট স্যাড, আমি তোমাকে বলে দিচ্ছি, আমরা দেখে নিচ্ছি হলিউডে। ভেনাম স্পাইডারম্যানের ভিলেন, ভেনামকে নিয়ে পুরো আলাদা 3টে সিনেমা চলে এলো, ঠিক আছে। ব্ল্যাক অ্যাডামের আর কেনিমি হচ্ছে গিয়ে স্যাজাম, স্যাজামের 2টো সিনেমা এলো, আর ব্ল্যাক অ্যাডামের একটা সিনেমা চলে এলো, ঠিক আছে। ব্ল্যাক অ্যাডাম নাকি ডোয়েন দ্য রক জনসন নাকি জ্যাকারি লিভাই এর সাথে স্ক্রিন শেয়ার করবে না, সেই জন্য নাকি ব্ল্যাক অ্যাডামের সাথে শ্যাজাম করবে লিভাই। ব্যাটম্যান আর জোকার আর কেনিমি 2008-এর পর থেকে আমরা ব্যাটম্যান জোকারকে এক সিনেমাতে দেখতেই পেলাম না, ঠিক আছে। সুইসাইড 2016 সুইসাইড স্কোয়াডে ওরা 2016 সুইসাইড স্কোয়াডে, হ্যাঁ দুজন, হ্যাঁ ওই স্ক্রিন শেয়ার আজকে করে। 10 বছর হয়ে গেছে, জোকার নিয়ে 2টো সিনেমা বেরিয়ে গেল, ব্যাটম্যান নিয়ে আলাদা একটা সিনেমা বেরিয়ে গেল, আমরা ব্যাটম্যান জোকারের এনিমিটি দেখতেই পেলাম না। ফলে এই যে হার্ট ব্রেক গুলো, যে হিরো ভিলেন অ্যাকচুয়ালি যাদের দেখে আমরা এসেছি, এ তো বহু বছর ধরে হয়ে আসছে। বহু বছর ধরে হচ্ছে, না না ঠিকই, অ্যাট না না দিস একদম পয়েন্ট অফ টাইম, একদম ঠিক। আমি একটা জিনিস বুঝে গেছি যে হলিউড কমিক বুকের উপরে থ্রাইভ করে, বাট দে ডোন্ট রেসপেক্ট কমিক বুক অ্যাট অল। হুম, দে ডোন্ট কেয়ার ফর দিস ক্যারেক্টার, কারণ যদি আজকে কেয়ার করতো, ইট ইজ লাইক রিটেন ইন বাইবেল। কি করে হতে পারে ভাই যে স্যাজামের সিনেমাতে ব্ল্যাক অ্যাডাম ভিলেনই নয়?
How is that even possible on earth? And this motherfuckers has greenlit 3 movies surrounding that idea that they are not gonna, fight. Right, হ্যাঁ। ভাগ্যিস ওই ডোয়েন জনসনের ডিসি ইউনিভার্সটা তৈরি হয়নি। তুমি ইভেন খালি দো ইটস আ চিন্তা করো যে প্রবলেম। সনি লিটারালি উইদাউট স্পাইডারম্যানের ভিলেনদেরকে প্রোটাগনিস্ট বানিয়ে নাকি একটা Sinister ইউনিভার্স করতে খাড়া করবে। সিনিস্টার 6 করতে যাচ্ছিল। মানে এই কথাটা কোনো কমিক বুক স্ট্যান্ডে দাঁড়িয়ে একটা ক্রেতাকে যদি বলতো না, মানে একটা বিক্রেতাকে, যে লোকটা 10 বছর ধরে কমিক বুক শপ চালাচ্ছে, তাকে যদি সনির চেয়ারম্যান দাঁড়িয়ে যদি বলতো, ও সাঁটায় এক থাপ্পড় মারতো কান পিছু, বলতো হ্যাঁ বোকাচ্ছ না, ভাগ এখান থেকে বাড়া। উফ, I মানে কি am not উদ্ভট even একটা kidding. বুদ্ধি, মানে উদ্ভট একটা বুদ্ধি, কিন্তু আমি এখনো পর্যন্ত উদ্ভট মানে উদ্ভট। আর আমি যেদিনকে ডোয়াইন জনসনের স্টেটমেন্টটা পড়েছিলাম যে ও জ্যাকার লিভার কাছে মার খেতে চায় না, এন্ড আই এম বি লাইক যে দেখো, এদের যে পিস মেকার জন সিনা ইজ দ্য আইডিয়াল শাজামের জন্য। জন সিনা ইজ বর্ন ফর দ্যাট রোল। জন সিনাকে জেমিনিতে, হ্যাঁ, ওকে নিল না, ওকে কি পেচ্ছাপ মেকার বানালো, ঠিক আছে, ওকে ভাই। আমি বলছি তো, আমি জানি ভাই আমার এক্স এর একদিন মতিগতি হয়ে আমার কাছে বরকে ডিভোর্স দিয়ে চলে আসতে পারে, এদের কোনোদিন বুদ্ধি হবে না ভাই, ঠিক আছে, ওকে। I like the fact that you still have hope about that first part. I like it. না আমি জাস্ট খালি না ভাই, আমার এতগুলো এক্স ভাই সবাই যদি ফেরত আছে ভাই, তখন আমি লাইক স্বয়ম্বর সভা উইথ দ্য এক্সেস, ঠিক আছে, সেটা নয়। ঠিক আছে, আমার মনে হয় আজকের জন্য এইখানেই ইতি দেওয়া যাক আস্তে আস্তে। আমি খালি এরকম কমেন্টের জন্য ওয়েট করছি অমর্ত চ্যানেলে। তুমি অত্যন্ত ভদ্র অমর্ত, তোমার একটা স্ট্যান্ডার্ড আছে। এই লো ক্লাস লো লাইভ গালাগাল দিচ্ছে, সিগারেট খাচ্ছে, এই অভদ্র চারাক্ষরের সাথে তুমি আর কোনদিন পডকাস্ট করো না অমর্ত। I am waiting for that one comment, ঠিক আছে। আর অমর্তর যত ফিমেল ফলোয়ার আছে তারা বিলাই কি এই মিসোজিনিস্টিক পিস অফ ট্র্যাশটাকে নিয়ে তুমি কেন কথা বলছো অমর্ত? এইসব প্রশ্নের আমি উত্তর এখনই দিয়ে দিচ্ছি। স্বর্ণজ্যোতি হলো যেটাকে জেনজি টার্মে বলে, স্বর্ণজ্যোতি কিন্তু অ্যাকচুয়ালি একটা পুকি, ঠিক আছে। মানে ও কিন্তু যতটা নিজেকে শক্তপোক্ত দেখে অতটা শক্তপোক্ত নয়, ঠিক আছে। সেজন্য আপনারা অত খেপে যাবেন না, বা আপনারা অত মানে শকড হবেন না। ওর বাইরে আমি একটা ব্যাপারে বলছি, ইউ ক্যান টেক এনিথিং আদারওয়াইজ, বাট জেমস গানকে নিয়ে আমি যে কথাগুলো বলছি, দ্যাট ইজ লাইক দ্য রিয়েলেস্ট ভার্সন অফ মি, দ্যাট ইজ কামিং ফ্রম মাই হার্ট, ঠিক আছে। জেমস গানকে নিয়ে আমি যা বলছি তার কোনো দ্বিমত নেই। লাস্ট 5 বছর ধরে আমি একই কথা বলে আসছি, মরার আগে অব্দি বলবো, ফাঁসি কাটে তুললে পরেও বলবো, ঠিক আছে। এই ব্যাপারে ও কনসিস্টেন্ট, দিস আই উইল 100% এগ্রি, এই ব্যাপারে ও কনসিস্টেন্ট। বাকি র্যাচেল জাগলার যদি কোনোদিন নিজের অ্যাটিটিউড চেঞ্জ করে, আমি সবার আগে ওর সিনেমা দেখতে চলে যাব, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। আমি কিলবিল যদি এতবার যদি দেখতে পারি, র্যাচেল জাগলার আজকে ট্রুলি জেনুইনলি একটা কিলবিল লেভেলের সিনেমা করে যদি ফেলে না, আই উইল বি দ্য ফার্স্ট ইন লাইন, ঠিক আছে। আজকে ছিমুলিউ যদি নিজের এই ঢপের অ্যাটিটিউড বাদ দিয়ে অ্যাকচুয়ালি সাংচিওর দিকে ফোকাস যদি করে, আমি ফুল সাপোর্ট করবো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এই পিডোফাইল কোনোদিন বদলাবে না, আর না তো আমার স্ট্যান্ড কোনোদিন বদলাবে, ঠিক আছে। কোনো জিনিস বদলায় না, ওকে। কারণ এ কিন্তু নিজের লাইফকে টার্ন অ্যারাউন্ড করার জন্য, এই যে লোকে যে সেকেন্ড চান্সেস বলে না, অনেকে ভাববে যে জেমস গানকে স্বর্ণবতী কি জাস্ট বিকজ অফ দোজ টুইটস হেট করে, না। আমি একসময় অ্যাকচুয়ালি জেমস গানের ফ্যান ছিলাম, ওকে। সো দিস ইজ কামিং ফ্রম আ এক্স ফ্যান। আমি তোকে ভালো করে, আমি ওর কেরিয়ার গ্রাফ থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং তো খুব খুঁটিয়ে জানি, ঠিক আছে। আমার ফোনে আমার এক্স এর চ্যাট হয়তো আর পাওয়া যাবে না, কিন্তু জেমস গানের সব কালি কার্তুত নামে আলাদা ফোল্ডার রাখা আছে। ও কোনোদিন বদলাবে না, ঠিক আছে। হি ইজ আ ক্রিমিনাল জাস্ট। ও ডিসি থেকে গেলে পর ভাই শান্তি পাওয়া যায়।
আর আমার এখানে বক্তব্য হলো যে আমি এই চ্যানেলটাতে আমার অ্যাটলিস্ট চেষ্টা হলো যাদের সাথে আমি অ্যাগ্রি করি আর ডিসএগ্রি করি তাদের সাথে ইকুয়ালি আমি কনভারসেশন করে আমি ব্যাপারটাতে অ্যাকচুয়ালি আমি বলছি না মীমাংসা আনবো, কারণ আমি কনভারসেশনটা করতে চাই। আমার স্বর্ণজ্যোতির সাথে আপনিও কথাবার্তা শুনে যেটা বুঝেছেন, এবং স্বর্ণজ্যোতি চ্যানেলে সবাই জানে সেটা, ইটস নাথিং নিউ, যে ওর সাথে আমার অনেক কিছু ব্যাপারে মত মেলে না, অনেক কিছুর ব্যাপারেই মত মেলে না, বাট কিছু করার নেই। ফর সাম রিজন আমরা দুজন বন্ধু, which is ঠিক হ্যাঁ, আছে। অ্যান্ড অনেক কিছুর ব্যাপারে কিন্তু মেলেও, অনেক কিছুর আবার ব্যাপারে আমরা মিলেও এগ্রিও যায়। কিন্তু করি, ঠিক আছে, ওকে। আমরা এগ্রিও করে যাই, হ্যাঁ। অ্যান্ড see, এটাই লাইফের বিউটি হচ্ছে কি, এটাই যে সবার ভয়েস আছে, সবার ভয়েস শোনা দরকার, শুধু জেম ক্যারেক্টারটা বাদ দিয়ে, ঠিক আছে। কোনো মানে আছে? তো যাই হোক, ঠিক আছে, ওটাই হচ্ছে কি মেন বক্তব্য, ঠিক আছে, যাকগে, সবার তো জন্য জায়গা আছে, ঠিক আছে। হ্যাঁ, যাকগে, এইভাবে এন্ড করার জন্য দুঃখিত, বাট থ্যাংক ইউ। প্রথম কথা থ্যাংক ইউ, দ্বিতীয় কথা, এই পুরো বাংলা ব্যাপারটা যদি আপনাদের মনে হয় মানে আপনারা আরো শুনতে চান, প্লিজ কমেন্ট করুন। আর থার্ড অফ অল, অ্যাবসলিউট পডকাস্ট নেক্সট এপিসোডটা হয়তো স্বর্ণজ্যোতি চ্যানেলে আসবে। আমি এখানেই একটা প্রপোজাল দিচ্ছি, আমরা অল্টারনেট করি, একটা এপিসোড তোর চ্যানেলে আসুক, একটা এপিসোড আমার চ্যানেল থেকে আমি আসুক। তোমাকে আরো ভালো একটা প্রপোজাল দিচ্ছি, যেগুলো আমার চ্যানেলে আজ অব্দি ছাড়া হয়নি না, সেগুলো এবার তোমার এখানে ছাড়া আরম্ভ করি। না, ওগুলো না করাই বেটার, ওগুলো না করাই বেটার। হ্যাঁ, হ্যাঁ, আমরা এটা করতেই পারি, ঠিক আছে, আমরা অল্টারনেট করে আমরা করতেই পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু অমর্ত্যকে যদি আমি বলি যে চলো অমর্ত্য আজকে লহ গৌরাঙ্গর নাম রে, আর অস্কার উইনিং প্রজাপতি 2, ঠিক আছে, আর ছেমি অস্কার পাওয়া অরিন্দম শীলের মিতিন মাসি, তাকে দেখে পাই যে হাসি নিয়ে চল একটা পডকাস্ট, অমর্ত্য বলবে না 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 বাবা, আমি সিনলার লিল দেখা পাবলিক, আমি এসব দেখি না, ঠিক আছে। যাই হোক, না, আমি অতটা আতেল নই, ঠিক আছে, মানে আমি যথেষ্ট আতেল, আমি সেটা অস্বীকার করছি না, বাট আমি অতটাও আতেল নই। বাট হ্যাঁ, আমি একটা কথা বলে রাখতে পারি, লহ গৌরাঙ্গের নামরে আমি দেখে আমি রিভিউ করবই, তার কারণ সৃজিত মুখার্জি প্রথম সিনেমা বেরোচ্ছে আফটার মাই চ্যানেল হ্যাজ ওপেন, ওই সিনেমা আমি রিভিউ করবো না, এটা হয়? ওই একটা সিনেমা আমি মানে সৃজিত দা এই পার্টটা দেখে রীতিমতো মানে কেঁদে দেবে, ঠিক আছে, এত ভালোবাসা, ঠিক আছে, হাউ। অমর্ত্য কিন্তু সৃজিত দাকে ভালোবাসতে আমার থেকে শিখেছে, এটা একটা ছোট্ট সিক্রেট, ঠিক আছে। না, আমি সৃজিতদাকে যথেষ্ট, মানে ভালোবাসা নয়, আমার সৃজিতদার উপরে খুব হোপ আছে, আমি জানি হোপটা মিসপ্লেসড, কিন্তু হোপ আছে। আমার হোপের আগে এইচটা বললে একটা ডি যোগ করে নিন, ঠিক আছে, ওকে। তো যাই হোক, anyway, ঠিক ঠিক আছে, আছে, থ্যাংক চলো ইউ এখানে সো করে মাচ, শেষ করি। এখানেই শেষ Yep. করি। থ্যাংক ইউ ফর জয়নিং, থ্যাংক ইউ সো মাচ স্বর্ণজ্যোতি, থ্যাংক ইউ। দয়া করে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ। আমি জানি স্বর্ণজ্যোতি নিজের চ্যানেলে এসব কিছু বলে না, আমি না হয় একটু বলে দিলাম, স্বর্ণজ্যোতির চ্যানেলটাও একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, ওর একটু সাবস্ক্রিপশন বাড়ুক এই চক্করে আর কি। Oh yeah. আমার Oh yeah. হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ।